সময় শেষ। যে সময় পেয়েছিলেন ইউনূস, ভেবেছিলেন নিজেকে অনেক কিছু, হয়তো সেই সময় শেষের পথে, তাই হয়তো পিছু হটার পালা। এটা আমি বলছি না, এটা মনে করছেন রাজনৈতিক কারবারি বা বিশ্লেষণ যারা করেন আন্তর্জাতিক মহলে। এক এক করে এই বক্তব্য রাখতেই শুরু করেছেন। কেন করছেন? অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, ছলে ও কৌশলে মরিয়া প্রচেষ্টা ইউনূসের, যেখানে দাঁড়িয়ে ক্ষমতা ধরে রাখতে হবে, এর যে মরিয়া চেষ্টা, ছলে ও কৌশলে তো করছেন বলে। ভারতের থেকে বাংলাদেশের বল কথাই হয় না কোনো, দেখতেই পেয়েছেন, আপনাদেরকে দীর্ঘ সময় ধরে দেখিয়েছি। কিন্তু এরই মধ্যে এই যে ছল আর কৌশল, জঙ্গি অনুপ্রবেশ, কোথাও উস্কানি, কিরম উস্কানি, আবার বর্ডার গার্ড বাংলাদেশের উস্কানি, বাড়াবাড়ি করলে নাকি গুলি চালিয়ে দেবে। এদিকে বাংকার তৈরি হচ্ছে, গ্রামের মানুষজন তারা বিএসএফ এর সহযোগিতায় নিজের এলাকা, ভারতের এলাকায় কাঁটাতার দিচ্ছে, তাতেও রাগ। আরে যাতা রাগ নয়, আবার এমন রাগ যে গুলি চালিয়ে দেওয়ার মতন মন্তব্য করতে হচ্ছে, বেফাঁস মন্তব্য। আর এদিকে 20 তারিখ গুরুত্বপূর্ণ দিন, ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। আর এই শপথ তো তারা জানতেন বা তিনি জানতেন। তো এই যে যতটুকু সময় পেয়েছেন, সেই সময়ে খেলা তো অনেক দেখালেন বটে, কিন্তু এবার তো পিছু হটতে হবে, পিছু হটতে বাধ্যতাই। তাই এখন আস্তে 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 এমন কিছু মন্তব্য, এমন কিছু বক্তব্য, এমন কিছু পরিস্থিতির পরিবর্তন যা বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ রীতিমতন খুলে গিয়েছে, পুলিশের কাছে নির্দেশ চলে গিয়েছে, যদি কোথাও সংখ্যালঘু বা হিন্দুদের ওপর অত্যাচার হয় তাহলে এই নাম্বারে জানাতে হবে, পুলিশ পদক্ষেপ নেবে। আবার এদিকে প্রেস বিবৃতি দিচ্ছেন সেখানকার উপদেষ্টার সচিব, দিয়ে বলছেন যে না, রাজনৈতিক ঘটনা আর এই ধরনের কিছু ঘটনা ঘটেছে বটে, তবে সব ঘটনা হিন্দু বিদ্বেষ বলা যাবে না, এর মধ্যে রাজনৈতিক ঘটনাও রয়েছে। আমরা এত কিছু বললাম, তবে এর কেন্দ্রবিন্দুটা যেই জায়গায়, আজও যে পরিস্থিতিটাকে সামনে নিয়ে আসবো, এই যে অনুপ্রবেশ আর জঙ্গি, যা দিয়ে ভাবছেন, চাইছেন গোটা দেশে, আমাদের ভারতবর্ষে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেবেন। কিন্তু তার আগে আমরা সদা অ্যাক্টিভ। আবারও এক জঙ্গি বাংলায় পড়ল ধরা। আর এই এবিটির জঙ্গি, যে নাকি প্রবল বিস্ফোরক, অনেক কিছু, অনেক সরঞ্জাম নিয়ে ঢুকেছে। তবে এই দিদার, যার নাম সামনে এসছে, এই দিদারকে খুঁজে পাওয়া গিয়েছে এবং সে অলরেডি হাতে চলে এসছে। আমি ইনফ্যাক্ট দেখাবার চেষ্টা করবো, আপনাদেরকে জানাবার চেষ্টা করব, যে ছবি, যে বিষয় আজকে শুরুতেই আমরা নজরে আপনাদের সামনে নিয়ে তুলবার চেষ্টা করছি, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। চলুন এই মুহূর্তে নজর রাখি আমাদের স্ক্রিনে। বড় ব্রেকিং জানাই আপনাদেরকে, গুরুত্বপূর্ণ যে বিষয়, বাংলায় এবার বড়সড় নাশকতা, বড় প্রশ্নের জায়গা। কেন? এর কারণ হচ্ছে সব থেকে বড় তাৎপর্যপূর্ণ জায়গা, যেখানে আশঙ্কায় সত্যি করে বাংলায় ঢুকে পড়ল জঙ্গি। এবং এই জঙ্গি যেখানে উত্তর 24 পরগনার বর্ডার এলাকায় আত্মগোপন, এবং আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য যে সীমান্ত পেরিয়ে বাংলায় ঢোকে, সীমান্ত পেরিয়ে বাংলায় তো প্রবেশ, কিন্তু বাংলা তো নড়বড়ে নয়। বাংলায় রাজনৈতিক কুটকাচালি যাই থাকুক, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বড়সড় তথ্য, বড়সড় সাফল্য সেক্ষেত্রে দাঁড়িয়েও দিদার আলী এই জঙ্গির অনুপ্রবেশ ঘটা, বাংলাদেশ থেকে এই জঙ্গি অনুপ্রবেশ ঘটায় আমাদের এ রাজ্যে। এবং যেটা বলছিলাম শুরুতেই, অনেকগুলো তথ্য পেয়েছি, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, যে বিষয়বস্তু নিয়ে সে এই জায়গায় প্রবেশ করেছে। এই দিদার আলী, যেখানে একাধিক পোস্ট এবং গোয়েন্দা রিপোর্ট সূত্রে প্রমাণ সামনে আসছে, প্রচুর বিস্ফোরক এই দিদারের বাংলায় প্রবেশ। কিন্তু এইবার যে ছবিটা দেখাবো, দিদার আলীর হাতে একটি পতাকা, আমি একটু দেখাই, এখানেই দেখাই, স্ক্রিনে দেখাবো। দেখুন এই পতাকা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কার পতাকা বলুন তো? হ্যাঁ, কমেন্টস করছেন, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আইসিস, তাই তো? আইসিস, রাইট, আইসিস। আর এই আইসিসের পতাকা কার হাতে? দিদারের হাতে আইসিসের পতাকা। কয়েকদিন আগেই আপনাদেরকে বাংলাদেশে দেখিয়েছি আমরা এই আইসিসের পতাকা উঠতে।
এই পতাকা দেখুন, ভালো করে দেখবেন, পতাকাটাকে দেখে রাখুন ভালো করে। এই সেই পতাকা। আর আরেকটা ছবি দেখাবো বাংলাদেশে, কয়েকদিন আগেই আপনারা দেখেছেন, দেদারসে আইসিস এর পতাকা উঠছে। এই দেখুন, আরো একবার দেখাই, ঢাকার রাস্তায় আইসিস দাপাদাপি করছে, দাপাদাপি, নরমাল নয়, দাপাদাপি করছে। এই দেখুন, এটা বাংলাদেশ। দেখুন, আমাদের বাংলাদেশের মানুষজনের প্রতি কোনো রাগ নেই। বাংলাদেশের প্রশাসন বা প্রশাসক এই মুহূর্তে যিনি, তার উপরে আমাদের কোনো লাভ নেই। আমাদের রাগ একটা জায়গাতেই, যারা এই উগ্র মৌলবাদের জায়গায় দাঁড়িয়ে যারা ইন্ধন দিচ্ছে, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যারা এই কাজ করছে, তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেই? কিছু বললে পরেই বলা হচ্ছে বারবার সব মিথ্যে, ভুয়ো। এটাতেই আমাদের সব থেকে বড় রাগ। এই দেখুন, দুটো ছবি আরো একবার ভালো করে দেখাই। দেখুন, বাহ বাহ, এই দেখুন কিভাবে যাচ্ছে, দেখুন মানে একেবারে কার্যত টিকটিকির মতো একিয়ে বেঁকিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে চলে যাচ্ছে। বাহ, এটা আইসিস এর পতাকা হাতে বাংলাদেশের দাপাদাপি। এইভাবে একটা নতুন বাংলাদেশ তৈরি করার যে ডাক দিয়েছিল নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস, আজকে এই নতুন বাংলাদেশ কি চাইছেন তিনি? এই প্রশ্ন অনেকদিন আগে করেছি আমরা, আর এই প্রশ্নের জবাব মগজ ধোলাই, ভারতের বিরুদ্ধে বিদ্বেষ, আর সেই বিদ্বেষকে নিয়ে পুষিয়ে আজকে ভারতে সেই জায়গায় জঙ্গি প্রবেশ ঘটিয়ে একেবারে ছাড়খাড় করে দেওয়া। এটাই কি তাহলে স্ট্র্যাটেজি? এটাই কি তাহলে প্ল্যান? এই প্রশ্ন আমরা করেছিলাম, আর আজকে দাঁড়িয়েও এই ছবিটা আমাদেরকে দেখা যাচ্ছে। কারণ এই যে দিদার, যাকে ইতিমধ্যে হেফাজতে পাওয়া গিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এই দিদার এবিটির সদস্য এবং অত্যন্ত ভয়ঙ্কর, যে এত কিছু নিয়ে প্রবেশ করেছে আমাদের দেশে, আমার বাংলায়, তার প্রসঙ্গের জায়গা উল্লেখ করে আজকে এই ছবিও দেখাতে আমরা বাধ্য হলাম। চলুন আলোচনার জায়গায় ডেফিনেটলি আসা যাক। আরো অনেক কিছু বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুতে ধীরে ধীরে আসবো। তবে এই জঙ্গি অনুপ্রবেশের জায়গা থেকে দাঁড়িয়ে আজকে প্রথম যে জায়গা আলোচনায় আসবো, তার আগে যারা উপস্থিত এই মুহূর্তে পরিচয় করাবার চেষ্টা করি আপনাদের সঙ্গে। চলুন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দূরভাষ থেকে দূরাভাষ আর্য ঘোষ, জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা উপদেষ্টা। আর্যদাকে স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। স্বাগত ঝন্টুদা আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ। প্রিয়দা, স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী মোহাম্মদ শাহিনকেও স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি আর্যদা আপনার কাছে আসবার আগে একটু রাজনৈতিক পরিস্থিতির জায়গায় যাই, কারণ আমার বাংলাতে যখন আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে, আমার বাংলায় যখন বিভিন্ন ধরনের মন্তব্য বা বক্তব্য সামনে আসে, আজকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে বাংলার নেতা মন্ত্রীরা কতটা সুরক্ষিত, আমরা আম বাঙালি কতটা সুরক্ষিত এই জঙ্গির অনুপ্রবেশ? আমি ঝন্টুদার থেকে শুরু করবার চেষ্টা করি। ঝন্টুদা, এই তো অবস্থা, আইসিস এর পতাকা, ঝন্টুদা আমরা আটকে উঠছি, এই পতাকায় দেখছি বাংলাদেশে, এই পতাকায় দেখছি তার হাতে। দেখো, এই প্র্যাগমেটিক ইসলাম মানে উদারপন্থী ইসলাম থেকে পলিটিক্যাল ইসলামের উত্তরণ, অর্থাৎ একটা ইসলামিক ক্যালিফাট গঠনের যে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশই একটা আনটাচ পার্ট ছিল। আমরা হাসিনাকে অনেক কিছু বলি, হাসিনা স্বৈরাচারী, আমিও বকলমে মেনে নিই, কারণ তিনি ভোট করতে দেননি। ডেমোক্রেসিতে ভোট একটা বড় পার্ট। তারপরেও একটা জিনিস তো করতে পেরেছিল। আমরা যখন খাগড়াগড় হলো, যখন বাংলাদেশের ওপার থেকে চিঠি আসলো ভারত সরকারের উদ্দেশ্যে যে আমরা জঙ্গি নিধন করছি, আমি ঢাকায় কোনো একটা একাডেমিক ওয়ার্কে গিয়েছিলাম, আমরা দেখেছিলাম বাংলাদেশের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে কি করে জঙ্গিবাদকে আটকানো। এই যে পার্টটা, কেন জঙ্গিবাদটা শুধুমাত্র তো আভ্যন্তরীণ ব্যবস্থাটাকে নড়বড়ে করে দেয় না, একটা প্রজাতিকে পিছন দিকে হাঁটতে সাহায্য করে। এই যে বাংলাদেশ, যেই বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, আমি 3 মাস আগেও আমার একটা আর্টিকেলে দেখিয়েছিলাম যে কিভাবে একটা বাংলাদেশ শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রির উপরে দাঁড়িয়ে কোন জায়গায় চলে যেতে পারে। এই অ্যাসপেক্টগুলোকে আজকে এই জঙ্গিবাদ যেভাবে নষ্ট করে একটা রেডিক্যাল ইসলামিক বাংলাদেশের দিকে এগোচ্ছে, এটা শুধু তো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যবস্থাটাকে ভেঙে দেবে না, দেবে সাবকন্টিনেন্টের ব্যবস্থা, সর্বোপরি পৃথিবীর একটা বড় ধরনের জিওপলিটিক্যাল হেরফের। ভারত, যার বাংলাদেশের সাথে বৃহত্তর বর্ডার, 5th সবচেয়ে বিগেস্ট বর্ডার, আবার উল্টো পাশে তো এটাও সত্যি বাংলাদেশেরও তো ভারতের সাথে বর্ডার। ফলে বাংলাদেশ যদি
অশান্ত থাকে। তুমি যে বলছো না 2014-তে তৎকালীন মনমোহন সিং সরকারের শেষের দিকটা একটা স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা চিঠি এসেছিল, সেই চিঠির ড্রাফটিংটাও আমার কাছে এই মুহূর্তে আছে। যে আমি যেহেতু বর্ডার ইস্যুটা একটু পরে আসছি, আমি একটু জঙ্গিবাদ এই পরিস্থিতিটা একটু শুরুতে আলোচনা করি। আমি বলছি এই যে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ কত ভয়ানক হতে পারে যে এই যে নবাবিস্তান বা যেটাকে সকল বলে মোগলিস্তান, যে বলছে নবাবের যে 3টে স্টেট ছিল, এবারও আওয়াজ তুলেছে নবাবের 3টি স্টেট বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের চাই। এই কথাটা কিন্তু শুধুমাত্র বালখিল্য সুলভ কথা নয়, এটার পিছনে একটা ঐতিহাসিক স্ট্যান্ড আছে। যে এই যে মোগলিস্তান তৈরি বৃহত্তম চক্র, তার সাথে যুক্ত হয়েছে এই যে খারিজি মাদ্রাসা, তুমি যাকে দেখালে, এপার বাংলায় কি তারা মানে বাংলার সুবর্ণ যুগ ফিরিয়ে আনতে আসছে, বা ও বাংলায় কি তারা ছাড়া পেয়েছে জেল থেকে সুবর্ণ যুগ ফিরিয়ে আনতে? একদম নয়। তারা জানে ভারতের সাথে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট একটা ওয়েপেন্সধারী ভারতের ফোর্সের সাথে সরাসরি যুদ্ধ করে ভারত পাকিস্তান যৌথ পারবে না। এটার পিছনে প্রক্সি ওয়ার দরকার। আরে প্রক্সি ওয়ারটা করতে গেলে যে ডেমোগ্রাফিক পার্টটা নেওয়া হয়, যে পোরাস বর্ডার, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন, আমি নর্থ বেঙ্গলের কথা সাথে পড়েছিলাম এটা নিয়ে, যে ভারত সরকার এই পাইলট প্রজেক্টটায়, যে এখানে খারিজি মাদ্রাসা অর্থাৎ অনুমোদনহীন মাদ্রাসাগুলো, এখানে দরিদ্র মেধাবী মুসলিম ছেলে মেয়েদেরকে টার্গেট গ্রুপ করা হচ্ছে মডিউল তৈরি করার জন্য। এই যে মডিউল তৈরি করাটা, এটাও কিন্তু একটা পার্ট। এরা কিন্তু এই কারণে ঢুকছে, এই যে ভিতরের একটা অস্থিরতা তৈরি করা জঙ্গিবাদের নাম করে। এরা কি করে দেখো, দুটো পার্ট, একটা ইকোনমিক্যাল অ্যাসপেক্ট, এই যে আজকে তারা জঙ্গি ঢোকাচ্ছে, ইকোনমিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে এই পোরাস বর্ডার দিয়ে জঙ্গির ঢোকানোর নাম করে ওরা যে ব্ল্যাক মানিটা আমরা আমাদের ভাষায় বলি FICN, হ্যাঁ, যে FICN হচ্ছে যে ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটসের একটা বড় ট্রানজিট পয়েন্ট আনে। এই যে মালদার যে পার্টটা কেন আটকানো হলো? কারণ মালদার ওই ক্রুশিয়াল পার্টটায়, কট পার্ট আমরা বলি অফ দ্য, সেখানে এই পার্টটায় নবাবগঞ্জ জেলা, পাশে নবাবগঞ্জ জেলা, এখানে সমস্ত গোডাউনগুলো বা FICN এর সোর্স। এবং দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল। এই যে আমি তোমাকে লাস্ট একটা কথা বলে শেষ করি, যে আমি আমাদের বিভিন্ন ডকুমেন্টস আমরা দেখিয়েছিলাম যে পাকিস্তানে কোনো একজন রাষ্ট্রপ্রধানের চাইতে ওখানকার এক্স আর্মির লোক, মানে সে ছোট লেভেলের হলেও তাদের আর্থিক অবস্থা ভালো। ওয়াই? বিকজ তাদের যে টার্গেটিং পার্টটা, ধরো চায়না বা ধরো আগে ছিল আমেরিকা, এদের যে ফেলে দেওয়া অস্ত্রগুলো, অচল অস্ত্রগুলোকে এরা কেনে দেশে, কোনো যুদ্ধ নেই, জনগণের ট্যাক্সের টাকা কিনছে, যেটা এখন দোষর হয়েছে বাংলাদেশ। এদের বড় অংশের টাকাটা চলে যায় এই আর্মির লোক এবং এই ইউনিটদের মতন সোকল নেতারা, যারা পিছন দরজার নেতা হয়েছে। ফলে এরা চাইবে এই বর্ডার পার্টটাও সন্তুষ্ট থাক, আর জঙ্গিটা ঢুকে গিয়ে পার্শ্ববর্তী দেশটাকে ডিস্টার্ব করে। খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি ঝন্টুদা আপনার কাছে আসছি, এবার বর্ডার পার্টি তো অবশ্যই ডেফিনেটলি আসবো আলোচনা। তবে তার আগে আমি এই যে মৌলবাদ, উগ্র মৌলবাদ, আমি কিছু মৌলবাদীদের বক্তব্য শোনাবো। পরে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্বেষ কমছে না। এই জায়গায় দাঁড়িয়ে বারবার নাশকতা ঘটাবার জন্য, এই যে মানে সেটা বাংলাদেশ বলি, পাকিস্তান বলি, ভারতকে তো আর সরাসরি আক্রমণ করতে পারছে না, ঘুর পথে এই যে জঙ্গি ঢুকিয়ে একটা প্রবল চেষ্টা, যেই জায়গায় আক্রমণ হানানো, সেই জায়গায় মৌলবাদীদের এই যে জঙ্গি রূপ নেবার যে এক এক করে পরিস্থিতি, সেটাই তো প্রমাণিত হচ্ছে। আমি একটা বক্তব্য শোনাবো, আর্যদার কাছে আসবো, সেই বক্তব্য শুনে কিছু অংশ, মৌলবাদীদের কিছু অংশ দেখুন কি বলছে তারা, শুনবো। এটা কিন্তু ভারতের গুজরাট নয়, কথা বলে, এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা কিন্তু হায়দ্রাবাদ নয়, এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি, কিনা বলে, এটা 56,000 বর্গ মাইলের 14 কোটি মুসলমানের জন্মভূমি। এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই মন্তব্যকে কি বলবেন? উগ্র মৌলবাদ ছাড়া কি? এই যে ভারত বিদ্বেষের বিষটাকে ছত্রে ছত্রে, রন্ধ্রে রন্ধ্রে, বিশেষ করে যুব সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তারা মুসলিম সম্প্রদায় বলছেন, আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা তো আমরা জানি, তারাও জানেন। কোথায় বিদ্বেষ, কোথায় সেই জায়গা? আজকে যারা বলছেন, এ ধরনের মন্তব্য করছেন, যেভাবে বোঝাবার চেষ্টা করছেন, এটাই তো সব থেকে বড় খতরনাক, সব থেকে চাঞ্চল্যকর। আলোচনার যে জায়গায়, যে প্রেক্ষাপট নিয়ে আমরা এই মুহূর্তে
আমাদের প্যানেলিস্টদের সঙ্গে আলোচনা করছি। আমরা তো আলোচনায় আসবো, তবে তার আগে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক শেখ মাহমুদ আলম, বাংলাদেশ থেকে রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষাবিদ, তিনি যোগ দিয়েছেন। আমি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং করজোরেই ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি যে সিচুয়েশনে আজকের আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমি জানি না কি স্যারের মা অসুস্থ এবং তিনি হাসপাতালে গিয়েছেন এবং সেখানে হাসপাতাল থেকে সরাসরি স্যার অংশগ্রহণ করেছেন আমাদের এই অনুষ্ঠানে। স্যার অসংখ্য ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রিটিং অফ পিস টু অল দ্য ভিউয়ার্স। যারা শুনছেন, যারা দেখছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম স্যার, আমরা যে আলোচনা করছি ডেফিনেটলি আমি আলোচনা আপনার কাছে আসছি, আপনার বক্তব্য শুনবো। তার আগে আমি আর্য ঘোষ, আমরা বক্তব্য নেবার জন্য কিছুক্ষণ আগে বলছিলাম, বিরতি থেকে ফিরে আসবার পর আর্যদার কাছে যাব। আমি ডেফিনেটলি আর্যদার কাছে যাওয়ার চেষ্টা করি। আর্য ঘোষ, জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা উপদেষ্টা। আর্যদা, আমার ঠিক এই জায়গাতেই প্রশ্ন, যে ইন্ধন, যে এই যে উগ্র মৌলবাদ, তার একটা বক্তব্য আমি শুধুমাত্র শোনালাম, এই যে একটা পরিস্থিতি এবং তার সঙ্গে যে জঙ্গির ছবি দেখালাম আইসিস পতাকা হাতে, সেই ছবি এবং বাংলায় যে সমস্ত জিনিসপত্র নিয়ে ঢুকেছে, এত বিস্ফোরক, কলকাতার যে কোনো স্থান উড়িয়ে দেওয়ার যে একটা পরিকল্পনা একদম স্পষ্ট হচ্ছে। সবাইকে শুভসন্ধ্যা। এবং বাংলাদেশ থেকে যিনি, প্রথমেই বলি, বাংলাদেশ থেকে যিনি অংশগ্রহণ করেছেন শ্রদ্ধেয় অতিথি, তার মায়ের সুস্থতা কামনা করি সব থেকে প্রথমে। আর মনে হয় যাবো আপনার মনে আছে, আমি আর্কাইভ করে রাখি আমার যে সমস্ত সাক্ষাৎকারগুলো হয় সমস্ত চ্যানেলে, তো আপনাদের আর্কাইভে হয়তো থাকবে। আপনাকে এবং দেবাশিস বাবুকে আমি কি বলেছিলাম এই জঙ্গি অনুপ্রবেশ নিয়ে, এবং কিছুদিন আগে আরেকটি সাক্ষাৎকারে আপনাদের একজনকে আমি বলেছিলাম যে এই যে বর্ডারে বিজেপি গোলমালগুলো সৃষ্টি করছে, এগুলোর একটা লক্ষ্য থাকে। একটা জায়গায় যেদিনকে আপনার ওই এতে হলো সুখদেবপুর বা ওই জায়গাটাতে, ওই নদিয়া এবং আরেকটা জায়গায়। আর্যদা, আমি একটু আপনাকে হোল্ড করছি, কারণ আপনার অডিওটা খুব একটা ক্লিয়ার পাচ্ছি না, আমি একটু শুনতে অসুবিধা হচ্ছে আমাদের। আমি ঠিক এই জায়গা থেকে আসবো, আমি আর্যদার কাছে আমি ডেফিনেটলি আরও একবার আর্যদার সঙ্গে কানেক্ট করবার চেষ্টা করতে বলবো, যাতে অডিওটা আমরা ঠিকভাবে শুনতে পাই। চলুন, আমি শেখ মাহমুদ আলম স্যার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, স্যারের কাছে আসবো। স্যার, এই যে পরিস্থিতি, এবিটির যে জঙ্গি আজকে ইতিমধ্যেই বাংলা থেকে অনুপ্রবেশ করে সে হাতে এসছে, গ্রেপ্তার হয়েছে, এবং এই জঙ্গির থেকে প্রচুর বিস্ফোরক পাওয়া গিয়েছে, বাংলায় প্রবেশ করেছে সে, যার টার্গেট ছিল জানতে পারছি কলকাতা এবং সংলগ্ন কলকাতার পার্শ্ববর্তী এলাকা। এই যে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে বারবার অশান্ত করবার চেষ্টা ভারতকে, একদম স্পষ্ট। আপনার প্রশ্নটা কি ছিল? জঙ্গি ঢুকছে, মানে আমি বলছি যে বাংলাদেশে আইসিস এর পতাকা হাতে দাপাদাপি আমরা কয়েকদিন আগে দেখলাম, আজকে এই যে জঙ্গি যার নাম জানতে পারছি দিদার আলী, তার হাতেও আইসিস এর পতাকা। দেখেন, আজকের টপিকসটা কি ছিল, আমি একটু যেহেতু অসুস্থতার কারণে, হসপিটালে ব্যস্ততার কারণে আমি হয়তো আমাকে দাদা যেটা জানাইছিলেন যে আজকের টপিকটা কি হবে, কোন বিষয়ে আলোচনা। জঙ্গি ইস্যুটা এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু, এবং এই জঙ্গিদের কোনো দেশ নাই, কোনো রাষ্ট্র নাই, কোনো মাতৃভূমি নাই, কোনো প্যারেন্টস নাই, কোনো পরিবার নাই। জঙ্গি তো আলাদা একটা থ্রেটস টু অল দ্য হিউম্যান সিভিলাইজেশন এন্ড কান্ট্রি। ঠিক, এখন তারা বিভিন্ন রূপে, বিভিন্ন ধাঁচে, বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। তার পক্ষে কোনো রাষ্ট্রই যেতে পারে না, সকল রাষ্ট্রই এগেনস্ট এনি জঙ্গি, যে কোনো রাষ্ট্র জঙ্গির বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে। আমরা সবসময় রেখে আসতেছি। আমরা বাংলাদেশের অবস্থানটা আমাদের একেবারে ক্লিয়ার। আমরা শান্তিকামী, অত্যন্ত ধর্মপ্রয়ণ একটা রাষ্ট্র। আমাদের মূল ফিলসফি হচ্ছে ব্রাদারহুড টু এভরিবডি, আমাদের কাছে ইকুয়াল সবাই। আমাদের রাষ্ট্রীয় স্লোগানই হচ্ছে নিরাপত্তা এবং শান্তিতে বসবাস, আমাদের নিজেদের সাথে এবং প্রতিবেশীদের সাথে। তো সেখানে আমরা তো কখনো কোনো জঙ্গিদের সাথে কোনো আপোষ করব না, আমার রাষ্ট্র করবে না, আমরা ব্যক্তি পর্যায়েও করবো না কখনো। এখন যদি কখনো কোনো জায়গায় কোনো ক্রিমিনালকে পাওয়া যায়, তার মানে ইট ইজ নট দ্যাট ওই রাষ্ট্র তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। অ্যাক্সিডেন্টালি বিভিন্ন, যেহেতু বর্ডার ইজ ভেরি ওপেন, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের
বর্ডার আপনারা জানেন মোর দেন 4000 ইজ ভেরি মাচ ভালনারেবল, তাই না? তো এখন এই যে দেখেন আমাদের রিসেন্ট যে মাত্র 2 মাইল এরিয়ার তার কাটা বেড়া নিয়ে যে একটা উত্তেজনা, এই উত্তেজনার কারণটা কি? যে বেড়াটা দিচ্ছে এখন দুই রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় পর্যায়ে বা কমান্ডার পর্যায়ে কোনো ডিসকাশন ছাড়াই ইন্ডিয়া বর্ডারিং শুরু করেছে, ফেন্সিং শুরু করেছে, কাঁটাতারে বেড়া শুরু করেছে। না আপনি তো ঠিক আছে, আপনি যেটা বলছেন, কিন্তু যে বিষয়ে আমরা প্রথম থেকে আলোচনার জায়গায় যাচ্ছি, আমি ডেফিনেটলি একটু আরো একবার একটু আপনাকে মানে এই জায়গা থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করি যে মৌলবাদী যারা রয়েছে, এই যে উগ্র মৌলবাদ যে ধরনের প্রমুখ তারা রয়েছে, বাংলাদেশ থেকেই তো তারা বার্তা দিচ্ছে। আমি বলছি সেই বার্তা দেওয়া আবার কোথাও না কোথাও এই যে যারা মৌলবাদ তারা জঙ্গি প্রবেশ ঘটাচ্ছেন বা কখনো কখনো যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে আপনি ভাবুন না মোহাম্মদ ইউনূস বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো প্রথম থেকেই তো পদক্ষেপ নিতে পারতো। আজকে দাঁড়িয়ে সেই জায়গায় সনাতনীদের ওপর হামলা, আজকে সেই জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ছবি, আজকে সেগুলো তো বলতে হচ্ছে তাদেরকে চাপে পড়ে হয়তো কোথাও না কোথাও, যে না হয়েছে, যেটা প্রথম থেকে তারা অস্বীকার করছিল। আজকে 20 তারিখ ট্রাম্প তিনি শপথ নেবে, এটা কি যথেষ্ট ভয়? দিয়ে একটা রাষ্ট্র টোটাল সিনারিওকে আপনি বর্ণনা করতে পারবেন না। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এটা 100 ইয়ার্স অফ রিলেশন। আমরা ইন্ডিপেন্ডেন্সের 50 বা 54 বছরের রিলেশন না, আমাদের সাথে সম্পর্ক শত বছরের সম্পর্ক। এই শত বছরের সম্পর্কে আপনি কখনো দেখবেন না, হ্যাঁ দু একজন তো মাঝখানে, আমি তো বলছি জঙ্গিদের কোনো রাষ্ট্র নেই, তাদের কোনো দল নেই, তাদের কোনো পরিবার নেই, তারা যেটা মানুষের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, তারা সেইটাকে প্যাট্রোনাইজ করে। আমরা আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক অত্যন্ত ভ্রাতৃপ্রতিম এবং বন্ধুসুলভ। ঠিক আছে স্যার, আপনি যে জায়গাটা বলছেন সেই একই জায়গাতেই ঘুরে ফিরে আসছে, কিন্তু আমি বলছি কেন বাংলাদেশ সেফ শেল্টার দেবে জঙ্গিদের? আমার প্রশ্ন সেই জায়গাতেই, যেখানে দাঁড়িয়ে এই অসম থেকে বা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা যে সমস্ত জঙ্গি গ্রেপ্তার হয়েছে, তাদের পরবর্তী লক্ষ্যই ছিল বাংলাদেশ গন্তব্য। ঝন্টুদা কিছু বলবেন? না, আমি মাননীয় অধ্যাপককে একটু ধরিয়ে দিই যে সত্যিকারের দেশকালের ঊর্ধ্বে থাকে এই জঙ্গিরা, কিন্তু সমস্যা হচ্ছে রাষ্ট্র যদি বা আপনাদের নবরূপে যে রাষ্ট্র চালনার দায়িত্ব ইউনূস সাহেব পেয়েছেন, তিনি যখন সেফ জোন বা সেফ শেল্টার করেন এই জঙ্গিদের, আপনার বোধহয় খেয়াল আছে অধ্যাপক স্যার, যে 26 অগস্ট 2024 কুখ্যাত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিকে প্যারেলে মুক্তি দিল আপনার ইউনূস সরকার। দ্বিতীয়, এটা কিন্তু আন্তর্জাতিক কুখ্যাত জঙ্গি তিনি। শুধু তাই নয়, সেনাপ্রধানের নির্দেশে মুসলিম জনতা বাংলাদেশ জেএমজিবির 28 জন, জেএমজিবি হরকাতুল 18 জন, হরকাতুল জিহাদ 22 জন, শাহাদাত ই আল হিকমা 12 জন, ইউবুত তাহিরের 22 জন, আল হিকমার 12 জন, আসিফ রেজা কমান্ডো ফোর্সের 5 জন, আনসারুল্লাহ বাংলার 18 জন, হিয়বুত তাহিদিদের 15 জন, লস্করে তৈবার 4 জন, জয়সে মোহাম্মদের 12 জন, মোট 174 জনকে করলেন, ছেড়ে দিলেন। তারা নিশ্চয়ই বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য ইউনূস সরকার তাদের ছাড়েনি, শুনেনি। এই যে এই কনস্পিরেসিটা যদি এরা রাষ্ট্রের ঊর্ধ্বে থাকে, শেখ হাসিনা বলুন যাই বলুন, এরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জঙ্গি, তাহলে তাদের ছাড়লেন কি জন্য? সোনার বাংলা তৈরি করতে। একদম এইটাই প্রশ্ন ছিল আমার। আরো বিস্তারিত ব্যাখ্যা করলেন ঝন্টুদা, বলুন। ওকে, আমি বলবো? একদম স্যার, বলুন। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ স্যার। না, উনি যে পয়েন্টটা বলেছে, আমাদের বাংলাদেশটা কিন্তু এইটা 71 সালও না, 90 সালও না, 2001 সালও না, 2014 না, এইটে 2024 সাল। এখানে যে আমরা যে যুদ্ধটা হয়েছে আমাদের দেশে, এই যুদ্ধটার এক্সাম্পল পৃথিবীর কোনো দেশে নাই। আপনি জানেন আমাদের দেশের কি অবস্থা হয়েছিল, যে একটা আর্ম ফোর্সেস এবং ম্যানেজমেন্ট কোনো কমান্ড, ল অ্যান্ড কমান্ড ফোর্স ছিল না। সমস্ত জেলখানাগুলো আমাদের তছনছ হয়ে গেছিল, সমস্ত রেকর্ডগুলো বার্ন হয়ে গেছিল। এই একটা অদ্ভুত একটা দেশে আমরা পদার্পণ করলাম অগস্টে, এবং এই যে স্মৃতি বিজড়িত, এই যে একটা কলঙ্কিত একটা সময় আমরা পার করেছি, সারা পৃথিবী দেখেছে, সারা আপনারাও দেখেছেন যে আমাদের কি অবস্থা ছিল। এখন 2-4-5টা এক্সাম্পল শো করে আপনি এটা কোনো সরকারকে দায় চাপাতে পারবেন না যে এটা ইউনূস সরকার করেছে বা এটা এই ইন্টারিম গভর্নমেন্ট করেছে। ইট ইজ নট দ্যাট। এটা আমাদের হলো কি করে? একদম সিম্পল ওয়েতে এই প্রশ্নটাই প্রত্যেকে করছেন। স্যার আমি আসছি আপনার কাছে, আর্যদার কাছে একটু আসি। আপনার ব্যাখ্যা স্যার শুনলাম অনেকক্ষণ। এই জায়গায় আর্যদা যেটা আপনি বলছিলেন তখন আপনার অডিও ক্লিয়ার ছিল না, বলুন এবার। হ্যাঁ, শোনা যাচ্ছে ঠিকঠাক? একদম স্যার, বলুন।
আচ্ছা, তো এখন আমি যেটা বলছিলাম, তো এই ধরনের আপনার পরিস্থিতি সুযোগ ওড়ানোর নিয়ে থাকেন। এখন ব্যাপার হচ্ছে যে আমার বিশ্লেষণটা যেটা হয়, আমি কিন্তু কোনো মানে এখানে মানে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, ফেক ন্যারেটিভের জায়গা আমি রাখি না, এবং সেই ক্ষেত্রে আমাদের দেশের সেটাতে ক্ষতি হয়ে যাবে। আমি একজন ন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে যে ধরনের কাজ করে থাকি, যে কথাগুলো আমি বলতে পারবো না অন এয়ার, সেগুলো প্রপার প্ল্যাটফর্মে আমি প্রপার জায়গায় জানাই। কিন্তু যে কথাগুলো বলতে পারবো অন এয়ার, তার মধ্যে আপনাকে বলতে হলে আমি আপনাদেরকে সেদিনকেই বলেছিলাম, দেখবেন যে আমি বলেছিলাম লাইটিংয়ের ব্যবস্থা করতে, আরেকজনকে বলেছিলাম কয়েকদিন আগেই বিজিবির সঙ্গে গণ্ডগোলের সময় ফেন্সিংয়ের ব্যবস্থা করতে, ইলেকট্রিফাইড প্রযুক্তির কথা কিছু বলেছিলাম। সেইগুলোর পরেই দেখবেন ওখানে লাইটিংয়ের ব্যবস্থা বিজেপি আমাদের বিএসএফ করতে গেল, তাতে বাধা পেল। তার উদ্দেশ্যটা কি বোঝাই যাচ্ছে। তো আমার বক্তব্য, আমার ধারণা সঠিক জায়গায় পৌঁছয়, এইটা আমি বলতে চাই। এবং আমি সমস্ত সংবাদ মাধ্যমকে বলবো যে একটু দায়িত্বপূর্ণ থাকবেন, যে যখনই কোনো বিশ্লেষকের মন্তব্য নেবেন, সেই বিশ্লেষক কি ধরনের মন্তব্য করছেন সেটার দিকে লক্ষ্য রাখতে। সরকারকে সতর্ক করা, খুশি করা আমাদের কর্তব্য নয়, অন্তত আমার কর্তব্য নয়। এটা গেল একটা কথা। আপনাদেরকে একটু পিছিয়ে নিয়ে যায় মনে হয় বাবু, যখন আমাদের পশ্চিম প্রান্তে দেশের অনেক অস্থির অবস্থা ছিল, আমি কিছুদিন আগে একটা আর্টিকেল পড়লাম আর্কাইভ থেকে, তখন একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের গাড়ি কভার করতে গেছিল, তখন কথায় কথায় ওখানে হরতাল হতো। তো সেই গাড়িকে থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল যারা, তার মধ্যে ছিল একজন 10 বছরের ছেলে। তো সেই ছেলে সাংবাদিককে বাঁচানোর জন্য ড্রাইভার গাড়ি থেকে নেমে আসেন, তার বয়স 50 কিংবা 60 হবে, তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হয়েছিল। এই হচ্ছে মৌলবাদের চিহ্ন এবং ক্ষমতা। তো এখানে বাংলাদেশে আপনি জানবেন, এই যে জামাতি ইসলামী, এরা অত্যন্ত দুনিয়ার জন্য বিপজ্জনক একটি মৌলবাদী সন্ত্রাসবাদী দল। এবং আপনি এটাও জানবেন, বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এদের সঙ্গে হ্যান্ডস ইন গ্লাভস কাজ করে। আর এই জামাতি ইসলামী এরা কিন্তু ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করে আপনার লস্করে তৈবার মতন। এরা ভেতরে ভেতরে ওই দানবৃত্তি ইত্যাদি করে প্রচুর ধরনের মানুষকে আনে, এবং তার মধ্যে যেদিনকে শ্বশুর জামাই ব্যারিস্টার, এবং ওই যে যাকে ছাড়া হলো জালিলউদ্দিন বা কিছু, তার শ্বশুর যিনি ব্যারিস্টার, তো এই সমস্ত পদে বসায়, ব্যারিস্টার পদে বসায়। এগুলো কিন্তু আমার কথা না, বাংলাদেশের প্রথিতযশা যা সাংবাদিকদেরও কথা। তো এবং এইভাবে তারা পুরো সোসাইটিটাকে কন্ট্রোল করে। এবং এদের যদি আপনি এগুলো শোনেন, বক্তৃতাগুলো শোনেন, আপনি বুঝতে পারবেন যে মৌলবাদের বিষ কাকে বলে, তা টের পাবেন। তো এইখানে আজকে আপনাকে একটা কথা বলি, এই যে আমরা বলছি জঙ্গি এলেই আমরা মাটিতে পুঁতে দেবো, কবর দেবো ইত্যাদি, এগুলো যে কতটা মানে ভুল বার্তা যাচ্ছে। আজকে সকালবেলা ভোর 4টের সময় 6 জন জঙ্গি, এই খবর আমি পাচ্ছি, আজকে সকালবেলা ভোর 4টে নাগাদ 6 জন জঙ্গি সুখদেবপুরে ঢুকেছেন, এবং তাদেরকে বিএসএফ এবং গ্রামবাসীরা তাড়া করেছেন একসঙ্গে, কিন্তু তবুও তারা বেরিয়ে গেছেন। তারা কোথায় আছেন আমরা জানি না। আপনাদেরকে সেদিনকে সতর্ক করেছিলাম আইসিসের প্রভাব নিয়ে। আমার প্রশ্ন এই জায়গাতে সুখদেবপুর নিয়ে স্যার, আবারও এই যে কাঁটা তার দিতে দেওয়া হচ্ছিল না, বিজেপির থেকে বারবার প্রচেষ্টা করা হচ্ছিল, এটা কি তাদের বোঝা যাচ্ছে যে এটাতে ইন্ধন ছিল, আটকাবার চেষ্টা ছিল বিজেপির? আজকে সকালের ঘটনা বলছি, বিজেপির প্রত্যক্ষ ইন্ধন ছিল বিজেপি তাদেরকে ঢুকিয়েছে। তাহলে আলটিমেট তো সেফগার্ড করাই হচ্ছে, বাংলাদেশ করছে এক্স্যাক্টলি তাই। এবং পশ্চিম প্রান্তে পাকিস্তান যা করে, আপনাদেরকে প্রথম থেকে বলে যাচ্ছি, যখনই জানবেন এখানে পশ্চিম প্রান্তে আপনার হয় সিজফায়ার লঙ্ঘন করা হয়, তখনই জানবেন তার প্রথম সংকেত হচ্ছে জঙ্গি ঢুকছে, তাদেরকে কভার ফায়ার দেয় পাকিস্তানি আর্মি। আর ঠিক তাই আজকে বিজেপি করেছে। বিজেপি হয়তো ফায়ার করেনি, কিন্তু ফায়ার করেছে কিনা জানি না, সেই রিপোর্টটা এখন আমার কাছে আসেনি। তবে বিজেপি এই 6 জন জঙ্গি ভোর 4টের সময় ঢুকেছে। আর এই যে ঢুকলো, এরা কোথায় গেল?
এবং আইসিসের কথা আপনাদেরকে বলেছিলাম, সত্যজিৎ বাবু এটা জানবেন, আমি আগে থেকেই সাবধান করেছিলাম, আমরা কিন্তু এইটাকে অ্যাফোর্ড করতে পারি না। বাংলাদেশকে আঘাত করা আমাদের কোনোদিন উদ্দেশ্য ছিল না। এবং আমি আরো অনেক কিছু কথা বলবো যেগুলো জানার কথা প্রয়োজন, অনেক বাংলাদেশের লোক এটা হয়তো জানেন না। সেদিনকে যেমনি আমি একটা কথা বলেছিলাম যে 15ই আগস্ট, আপনি একটা প্যাটার্ন দেখুন, খুব মন দিয়ে এই জায়গাটা শুনুন। 15ই আগস্ট 1975-এ যখন শ্রদ্ধেয় শেখ মুজিবুর রহমানের 17 জন লোককে পরিবারের 17 জনকে মারা হয়, আর লাস্টে তার 10 বছরের ছেলেটাকে ওই 16 জনের মৃতদেহের ওপরে বসিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়, তারপরে তার 7 দিন পরে মেজর ডালিম কি করেছিলেন তার বর্ণনা আমি দেবো, সেটা পরে একদিন। একদম স্যার, আপনি যেগুলো বললেন তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সব থেকে বড় বিষয়, আমি অনেক বিষয় জানবার চেষ্টা করবো, হয়তো অনুষ্ঠানের সময় হয়তো সংক্ষিপ্ত, কিন্তু আমাদের এই আলোচনা চলবে। আমি ডেফিনেটলি এই জায়গায়, এই যে আর্যবাবু বলছেন, আর্যদা বলছেন, এই যে সুখদেবপুর সীমান্তে যেভাবে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ এই জঙ্গিদেরকে সেভ করা হলো বাংলাদেশের তরফ থেকে, আর বিজিবি যেখানে বারবার প্রচেষ্টা করেছে সেখানে গিয়ে কাটা তার যেখানে যেখানে দিচ্ছে সেখানে সমস্যা তৈরি করছে, খোঁচাচ্ছে, এই যে পরিস্থিতি চলছিল, তাহলে তো খুব সুস্পষ্ট আজকে সুখদেবপুর থেকে মেকলিগঞ্জ কোথাও না কোথাও তাহলে আরো হয়তো ইনফরমেশন আগামী সময় আসবে যে জঙ্গিরা তাদেরকে বাংলাদেশ সেফগার্ড করছে এবং নিয়ে যাচ্ছে। আজকে ভারত সরকার অনেক, মানে আজকে তো আপনারা দেখেছেন, ইনফ্যাক্ট যে হাই কমিশনার তিনি গিয়েছিলেন, আজকে দাঁড়িয়ে যে কেন এই পরিস্থিতি চলছে, বাংলাদেশের সঙ্গে ভারত সুস্পষ্ট আলোচনায় গিয়েছেন। এখনো নরম ভারতবর্ষ, এখনো ভারতের সুর নরম। বাংলাদেশের এই যে পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত এই যে বেড়া দেওয়া নিয়ে যে হাইটেনশন পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে আপনি শুনলেন আর্যতার মুখ থেকেই যে এখনো পর্যন্ত সেখানে জঙ্গি অনুপ্রবেশ অর্থাৎ সুখদেবপুরে সেফগার্ড করা বাংলাদেশের তরফ থেকে করা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের উচিত এই জঙ্গি নিধন করা, সেখানে তাদের কোথাও না কোথাও তাদেরকে সেফগার্ড করা হচ্ছে। এ তো ভয়ঙ্কর একটা অভিযোগ। আজকে দাঁড়িয়েও যে খবরটা আপনাদেরকে জানাবো, প্রণয় কুমার ভার্মা যিনি আজকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং সেখানে দীর্ঘ বৈঠক হয়, এই যে পরিস্থিতি চলছে তাতে একেবারে ঠান্ডা মাথায় বাংলাদেশের স্থানীয় সময় বিকেল 3টে প্রণয়বাবু তিনি পৌঁছে 45 মিনিট দুপক্ষের মধ্যে এই বৈঠকে আলোচনা করেছেন ভারত বাংলাদেশ সীমান্তে কাটা তার দেওয়া নিয়ে। কেন এই প্রশ্নে এই জটিলতার জায়গা বারবার, অপ্রীতিকর ঘটনা এড়াতেই আলোচনা। ভারত তার সুর এখনো নরম, এখনো আমরা যে বক্তব্যটা শোনাবো আপনাদেরকে প্রণয় কুমার ভার্মার, সেখান থেকে আপনারা স্পষ্ট বুঝবেন যে ভারতের কি সুর। শুনুন। We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. I just had a meeting with the Foreign Secretary to discuss India's commitment to ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. দেখুন, খুব সুস্পষ্ট বোঝাপড়ার জায়গা এখনো পর্যন্ত রয়েছে। যদি আগামী দিনে এই জায়গায় বিজিবি বা বাংলাদেশ সরকার, যারা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারে রয়েছে, তারা যদি না বোঝে তাহলে চাপা দিতে পারবেন তো ভারত যদি পদক্ষেপ নেয় খুব সুস্পষ্টভাবে। আমি অন্যান্য বক্তাদের কাছে যাওয়ার আগে খুব দ্রুত অধ্যাপক শেখ মাহমুদ আলম তার কাছে চলে যাওয়ার চেষ্টা করবো। স্যার, কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দাদার কিছু বিষয় নিয়ে আমি সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি। দাদা, এখানে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে একেবারে পার্সিয়াল এবং ইন্টেনশনাল। এইগুলো কোনো আন্তর্জাতিক বক্তব্য হতে পারে না। আপনি আপনার অ্যাম্বাসেডরের কথা শুনেছেন, কত সুপার, কত ইন্টেলিজেন্ট স্পিচ হি হ্যাজ বিন গিভেন। আমরা এটা নরম না, উনি সত্য কথা বলেছেন যে আমাদের দুই দেশের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, দুইটা গার্ডের আন্ডারস্ট্যান্ডিং এর বিনিময়ে ফেন্সিং হবে। উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট এনি রুলিংস কোনো ফেন্সিং হতে পারে না। আমাদের বোথ আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ক্লিয়ার।
কিন্তু যারা ফেন্সিং করতেছে তারা কিন্তু বিএসএফ বা বিজিবি না, লোকাল পিপলরা, আপনার ইন্ডিয়ান পিপলরা আর মেকিং দ্য আমার দেশে আমার মানুষ যদি ফেন্সিং দেয় তাতে সমস্যা কি? আমাদের বর্ডার গার্ড তাদের বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা এটা ফেন্সিং করতে পারো না। আমাকে একটা বিষয় স্যার বলুন, আমাদের একটা বিষয় থাকতে হবে এই জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা যে পাচার রোকা প্রথম জায়গা। আমার পাচার রোকার জায়গায় আমার দুটো সরকারি তো তৎপর থাকবে, যেমন ভারত সরকার সেরকম বাংলাদেশ সরকার। সেখানে বিজিবি কেন এই জায়গায় এই পরিস্থিতি তৈরি করবে তাহলে পরে? আমার তো প্রশ্ন এই জায়গাতে। আমি একটুখানি ছবিটাও দেখাই, আমি মেকলিগঞ্জের ছবি দেখাবো আপনাদেরকে, যেখানে দাঁড়িয়ে আমি খুব স্বাভাবিকভাবে, দেখুন আলম সাহেব, দেখুন আপনি কাঁটাতারের ওপারে বাংলাদেশ, আজকে খুব স্বাভাবিকভাবেই একটা ফেন্সিং দেবার জায়গায় এই দেখুন গরু পাচার, এটাকেও আটকানো দু দেশের খুব স্বাভাবিক প্রচেষ্টা থাকবে। জন্টুদা ছোট্ট করে আপনি কি বলছেন বলুন, একদম এক লাইন আমি উত্তর নেব। ছোট্ট করে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্টেটমেন্ট দিয়েছে সরকারিভাবে যে আমরা সব পাচার বন্ধ করতে চাই এক্সেপ্ট গরু পাচার, অর্থাৎ পাচার গরু পাচার যেটা 80% বাংলাদেশিদের ভারতের এই গরু তাদের উপাদেয় খাদ্যের মধ্যে পড়ে, সেটা একটা অফিশিয়াল স্ট্যান্ড নিয়েছে। উত্তরটা নিন, উত্তরটা নিন, আমি আসছি। হোয়াট টাইপ অফ মেন্টালিটি ইট ইজ? স্যার আরেকবার বলুন স্যার। 20 কোটি মানুষের কাছে যে সর্বশ্রেষ্ঠ জঙ্গি, 20 কোটি মানুষের কাছে যে সর্বশ্রেষ্ঠ জঙ্গি, যে বর্ডার লাইনে হাজার হাজার ইনোসেন্ট পিপলদের গুলি করে মেরেছে, তাদের কিন্তু আপনারা নিরাপদে আশ্রয় দিয়ে রেখেছেন। You are living in a comfortable zone. No, you are supporting the জঙ্গি, you are supporting the killer. কে নাম বলুন, মানে কি আপনি তথ্য দিন, আমি বুঝতে পারলাম না। না আমি বলছি একটা কথা বলতে চাই। হ্যাঁ আর্যবাবু আসছে। আমাদের 24-এর যে যুদ্ধ, এই যুদ্ধে আমাদের দুর্দর্শ কিলার, আমাদের পিএম এর অর্ডারে, শেখ হাসিনার অর্ডারে হাজার হাজার মানুষ মারা গেছে দেশে, এবং অসংখ্য কিলারের নাম এদেশে কিলারের লিস্টে তাদের আশ্রয় এখন ভারতের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। কে দিয়েছে আশ্রয়? আপনারা তাদের ধরছেন না, তাদের বের করে দিচ্ছেন না। আপনারা কাদের নিয়ে কথা বলবেন? এই পর্যন্ত বর্ডারে যত কিলিং হয়েছে পৃথিবীর বর্ডারে, আপনাদের ইন্ডিয়ানরা যত বাঙালিদের কিল করেছে, এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি, কোনো বর্ডারে নাই। কি উত্তর দেবেন আপনি? না আপনি হয়তো বর্ডারে যত মানুষকে কিল করা হয়েছে, মনক্ষুণ্ণ হয়ে অন্যভাবে কথা বলবার চেষ্টা করছেন, কিন্তু আমার কিন্তু নির্দিষ্ট প্রশ্ন ছিল আপনার কাছে স্যার। যাই হোক ঠিক আছে, আপনি যেটা বলছেন সুপ্রিয়দা কিছু বলবেন, বলুন। আমি একটু বলি, আমি আর্যদা আসছি। আলোচনা অনেকক্ষণ ধরে হচ্ছে, বিভিন্ন বিষয়ে গোল একটা আলোচনা হচ্ছিল। আমি এত ক্লিয়ার কাট স্পেসিফিকভাবে বলছি, এটা কোনো ভারত বিদ্বেষ নয়, আমি প্রথম দিন থেকে বলে আসছি। বিষয়টা হচ্ছে গাজবাই হিন্দের, মৌলবাদীরা কোনো দেশের হয় না, যেমন এটা আমি মানছি। এটা হচ্ছে যে তাদের যে ধারণা, এই ধরনের মৌলবাদী যারা, আর একজন কার্টুনকে ওখানে দেখাচ্ছিলেন যিনি বলছিলেন ভারতের বিরুদ্ধে কথা এবং হিন্দুদের বিরুদ্ধে কথা, তাদের ট্র্যাডিশনই এটা, এখানে কোনো দেশের বিষয় নয়। এই দেশের বিষয় হলো তো এখানে মুসলিম ভাইদের ওপর আক্রমণ করার কথা তারা বলছেন হিসাব মতো, দেশের এখানে কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে এই ধরনের মৌলবাদীরা যেই সেফ করিডোরটা আইএসআই দীর্ঘদিন ধরে কাশ্মীরকে ব্যবহার করেছিল ভারতবর্ষকে আক্রমণ করে এবং অশান্ত করে রাখবার জন্য, আজকে ওখানে যে অবস্থাটা কিছুটা স্থিতিশীল জায়গায় এসছে, বাংলাকে সেই জায়গায় নিয়ে যাবার চিন্তা ভাবনা করেছে বাংলাদেশের পক্ষ থেকে। এই বিজেপি থেকে শুরু করে একদম গভর্নমেন্ট ইউনিটে তারা এর মধ্যে ইনভলভ, এবং ইনভলভ শুধু না, আইএসআইয়ের সাথে তাদের এটা মানে ডেকোরাম মেনটেন হয়েছে যে ভারতবর্ষকে এদিক থেকে হয়নি, এবার বাংলাকে ঘিরে এবারে এই বিষয়টাকে উজ্জীবিত করো এবং তাদেরকে অশান্ত করো। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে এই যে উনি অধ্যাপক, বাংলাদেশি অধ্যাপক, যিনি বারবার একটা কথা বলছেন, একটা দুটো ইনসিডেন্টকে দেখিয়ে প্রত্যেকটা মেহফিল, যে মেহফিলকে জনাবরা ওখানে বসে বসে ডায়লগ দিচ্ছেন, প্রত্যেকটা মেহফিলকে আপনি চালান, ওই প্রত্যেকটা মেহফিল কোথাও ঢাকায়, কোথাও চট্টগ্রামে, কোথাও সিলেট থেকে ওই ধরনের বার্তা যাচ্ছে। গভর্নমেন্ট কি শীত ঘুমে আছে নাকি? ইউনিস গভর্নমেন্ট কি শুনতে পাচ্ছে না? উনি বলছে বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে প্রশ্রয় দিচ্ছে না। তাহলে এই সমস্ত মেহফিল থেকে যে ধরনের হুমকি, যে ধরনের হিন্দু হত্যা, যে ধরনের মানে বাক্য বিনিময় হচ্ছে, সবচেয়ে বড় কথা আইসিসের জঙ্গির কথা আপনি প্রশ্ন করছেন, তিনি উত্তর দিতে পারছেন না, তিনি গোল 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 ঘোরাচ্ছেন। দু দেশের মধ্যে সম্পর্ক, দেখুন সম্পর্ক তখনই ভালো থাকবে যখন বাংলাদেশ অর্থাৎ ওপার থেকেও সম্পর্ক আমাদের সাথে ভালো রাখার চেষ্টা হবে। না হলে
এক পক্ষ কোনোদিনও ভাবে এটা করতে পারে না। আরেকটা কথা বারবার ওনারা বলার চেষ্টা করছে, ভারতবর্ষ নিজের জমিতে নিজের এলাকায় ফেন্সিং দিতে গিয়ে বাংলাদেশ বা বিজেপির পারমিশন নিয়ে সেই ফেন্সিং। না, আমার তো এই জায়গায় নয়, সাধারণ মানুষ বেড়া দেওয়ার কথা বলছেন তিনি, যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে বিজেপির মধ্যে বিএসএফ এর। আমার প্রশ্ন তো জায়গা খুব স্বাভাবিক, যে আমার রাজ্যে আমার দেশের যে জায়গায় সীমান্ত সাধারণ মানুষের গরু চুরি হয়ে যাচ্ছে, তো তিনি তার বেড়া দিচ্ছেন ওই জায়গায়। আরে আমি তো বলছি যে বাংলাদেশে কি করে সাহস পায় বিএসএফ এর বন্দুক কারবার জন্য। আমি তো কয়েকদিন আগে ছবি দেখিয়েছি, আমি আবার ছবিটা প্লে করতে বলবো, বাংলাদেশি জঙ্গি। এই দেখুন, আমি মাহমুদ বাবু এই ছবিটা একটু দেখতে বলবো, আপনি যদি দেখতে পান। এরা গরু পাচার করতে এসেছিল, এদেরকে হাতে নাতে ধরে, এবং পরবর্তী সময় মাফ করবেন বিড়ি পাচার করতে এসেছিল, এবং এদেরকে হাতে নাতে ধরা হয়। এবং এই হাতে নাতে ধরবার পর যেহেতু তারা বাংলাদেশ পৌঁছে গিয়েছিলেন, তাই জন্য তাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ, বিএসএফ এর বিরুদ্ধে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা। পরে বিজেপির তরফ থেকে যদিও সাহায্যে তারা সেখান থেকে পার পেয়ে যান। আইনজীবী মোহাম্মদ শাহিন তিনি উপস্থিত। শাহিন, আপনি আলোচনা শুনলেন এবং খুব স্বাভাবিকভাবে আপনার কাছে প্রশ্ন, আমি এটাই বারবার বলবার চেষ্টা করছি, বা আমরা যে ছবি দেখছি আজকে, যদি এই ছবিটা আমাদের দেখতে হয়, যারা নির্দিষ্ট করে চোরাচালান করেন, সেটা যে ধরনের পাচারই হোক না কেন, সেটা বিড়ি হোক, গরু হোক, whatever, আজকে দাঁড়িয়ে এইগুলো রোকবার তো সব থেকে বড় প্রয়াস থাকবে, সেটা দু দেশের মধ্যে থাকবে, বিজেপিরও থাকবে, বিএসএফেরও থাকবে। আজকে দাঁড়িয়ে যখন এটা হচ্ছে না, ইন্ধন বারবার বিজেপি সেখানে প্রয়াস চালাচ্ছে, গ্রামের মানুষজন তারা তো তাদের জিনিসপত্র চুরি হলে তারা তো নিজেরা নিজেদের জায়গায় বেড়া দেবেনি। তো এখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিক, আমি জানি না মাহমুদ আলম সাহেব কিভাবে বলছেন এই কথা, আপনি কি বলবেন? দেখো, বাংলাদেশের কিছু লোকের ভারত বিদ্বেষ এগুলো মানে নতুন কিছু নয়। আমাদের সঙ্গে কিছু বাংলাদেশি সহপাঠী ছিল, তাদের দেখতাম মানে বাংলাদেশের মানে যারা ছাত্র ছিল তাদের একটু মানে ভারত বিরোধিতা প্রচণ্ড, এবং পাকিস্তান প্রীতি প্রচুর মানে তাদের মধ্যে বেশি। এগুলো আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। তো এবার এই যে ধরো তোমার আমার জমি, আমি আমার জায়গায় বেড়া দেবো, তুমি তোমার জায়গায় বেড়া দেবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু তাতে কেউ যদি বাধা দেয় তো তাদের প্রতি আরেকটু শক্ত হওয়া উচিত। তো আমি এবং যে ধরনের কিছুদিন ধরে জঙ্গি নাশকতার বিভিন্ন ছক আমরা টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি এসটিএফ যা তাদের ধরছে, এবং ঝন্টুদা একটু আগে বলছিল যে প্রায় 70 থেকে 80খানা মানে 174 খানা মোটামুটি যারা মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, একদম ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, তাদেরকে জঙ্গি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই সমস্ত বাংলাদেশে তো একটা অস্থিরতা চলছে, এবং এর সাথে সাথে ওখানে ওদের শেখ হাসিনা আসবে না খালেদা জিয়া আসবে, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি ভারতের দিকে আঙুল তুলে তাকানো হয়, তো আমি একজন ভারতবাসী হিসাবে চাইবো সে আঙুলটা দুমড়ে মুচড়ে তার যেন আর হাতটাই না থাকে। এটা গেল প্রথম কথা। আর যিনি এর বক্তা বলছেন এই শিক্ষাবিদ বাংলাদেশের, তো তার প্রতি আমার এর মানে সম্মান রেখেই বলছি যে হিসেবে আপনাদের মানে 80খানা মানে সংখ্যালঘু নিধন, 80খানা ঘটনা ঘটেছে, এটা আপনাদেরই উপদেষ্টারা বলে গেছেন, আমরা বলিনি। আর যে ধরনের বক্তাগুলো মাইকে কথাবার্তা শুনছি, এখানে আমাদের যেমন ওই যোগী আর এদের বক্তব্য যেমন শোনা যায়, তো একই বক্তব্য তাই মনে হলো। তো আর মনে হয় আরেকটা বলি, ঝন্টুদার কথা ধরেই, যে ঝন্টুদা যে হিসেবগুলো দিল, সেই হিসেবগুলো কিন্তু আমাকে তো এখন থ্রেট মতো মনে হচ্ছে। আর আমরা পাশাপাশি আমাদের বাংলাদেশ, আজকে যদি ধরো আমি আর তুমি বাসে ট্রেনে যাতায়াত করছি, ট্রেনটা কখন উড়ে যাবে, এই সমস্ত জঙ্গিগুলো যদি আত্মগোপন করে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যে হিসেবে এরা এইখানকার মানে আমি কিছু লোকে দেখতে পাই এই দেশেরও মানে আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, ওই দেশেরও আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, এই সমস্ত সমস্যাগুলো চলতে থাকলে আমরা তো সেফ থাকতে পারি না। তো আমাদের ভারত সরকারের উচিত ইমিডিয়েট মানে ব্যবস্থা, ইমিডিয়েট হয় অটল বিহারী বাজপেয়ীর মধ্যে একটু শক্ত হাত নিক, ইন্দিরা গান্ধীর মধ্যে একটু শক্ত হাতে নিক। ওকে, চলো ঝন্টুদা একদম আমি ছোট করেই বলছি যে উনি যে আমাদেরকে বললেন এই বর্ডারের অ্যাসপিরেশনটা বিএসএফ উস্কানি দিচ্ছে, আমি বুঝলাম না। প্রথম কথা বলি, আইনত এটা আমার দেশ তোমার দেশ নয়, জেনিভা কনভেনশন অধ্যাপক সাহেব জানেন একদম, এবং 2015 সালে তৎকালীন বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমাদের যে ট্রাইপার্টাইট রিলেশনের যে মেমোরেন্ডামটা হয়েছিল, এই সীমাটা কিন্তু উভয়ের মধ্যে ফিক্সড। অর্থাৎ আজকে নতুন সরকার আসার পরে কোনোভাবেই জমিটা বাংলাদেশের তা আমার দেশে ঢুকে গেছে এমনটা নয় অধ্যাপক সাহেব, এইটা কিন্তু প্রি ডিসাইডেড।
অর্থাৎ সরকার চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। ফলে আপনার ওই বর্ডারটা তো আপনাদের ইয়ে করা উচিত ছিল, খেয়াল রাখতে হবে ওই বর্ডারটা ইন্টারন্যাশনাল ক্রাইম জোন। কিন্তু সমস্যাটা যেটা মনে হয়, আমি যেটা প্রথমেই বলছিলাম যে ওদের দেশের একদম স্পেসিফিক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন যে আমরা বর্ডার দিয়ে সব ধরনের অবৈধ ব্যবসা বন্ধ করতে পারি এক্সেপ্ট অবৈধ গরু পাচার। এই যে সরকারের অফিসিয়াল স্ট্যান্ড থাকে অবৈধ গরু পাচারটাকে ইয়ে করা, প্রভোগ করা, তারা তো এটাকে বাধা দেবেই। আমি বলছি অফিসিয়াল বাংলাদেশের স্ট্যান্ড কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী এই গত সপ্তাহে তারা দিয়েছে। আমি একটা পরিষ্কার কথা, অ্যাকর্ডিং টু জেনিভা কনভেনশন, অ্যাকর্ডিং টু 2015 ভারত বাংলাদেশ ট্রাইপার্টাইট বর্ডার যে মেমোরেন্ডামটা সাইন হয়েছিল, তাতে আমাদের জমি অকুপায়ের সমস্যা ছিল বলে আমাদের দেরি হচ্ছে এটা ফেন্সিং করতে, আনফেন্সড এরিয়াটা, নালে এতদিনে আমাদের ফেন্স হয়ে যেত অধ্যাপক সাহেব। যেটা আপনাদের করার কথা ছিল সেটা যখন আমরা করে এলাকার পিস ডেভেলপ করতে চাইছি, এলাকায় অবৈধ ফরেন কারেন্সি ভারত কিন্তু প্রচন্ড লুজার হচ্ছে। এই যে FICN যে ফলস ফেক কারেন্সিটা যেটা বাংলাদেশের ওই যে চাপায়ের নবাবগঞ্জের কথা বললাম, এই যে চাপায়ের নবাবগঞ্জ যেই জায়গার থেকে বাংলাদেশের ওই মালদার ওই জোন দিয়ে ঢুকছে, গোডাউন থেকে প্রচন্ড মাল চলছে, তাতে কিন্তু আমার দেশের লুজ বেশি হচ্ছে, আপনারাও হচ্ছেন। তা আপনারা উভয় পক্ষের সম্মতিতে তো আপনারা এটাকে বন্ধ করার জন্য আগে এগোতে পারতেন। আজকে কেন আলোচনা হবে? 2015 এই আলোচনাটা হয়ে গেছে, জেনিভা কনভেনশন হয়েছে, রেড ক্লিফ লাইনটা ফিক্সড হয়েছে, তারপরে কেন এত অভিযোগ এখনো পর্যন্ত বলুন? না, খুব স্বাভাবিক, আমি উত্তর দেবো, আমি আলম সাহেবের থেকে উত্তর দেবো, তবে তার আগে আর্যতার কাছে আসি। আর্যতা, আপনি যেটা বলতে চাইছেন বলুন। প্রথমত যেটা ওনারা যেখানে একটা ইনিশিয়ালি মানে প্রিন্সিপালি ভুল হয়ে যাচ্ছে, এই সরকার কিন্তু নির্বাচিত সরকার নয়, এদের কোনো সাংবিধানিক কোনো অধিকারই নেই, একদম তাই, এটা জানবেন। এই যে প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হয়েছিল, এটা সকাল থেকে আমি জানি যে ডাকা হবে, কিন্তু আপনারা মনে রাখবেন বাংলাদেশের সব শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা, সেন্সিবল মানুষেরা, এই সরকারের আগে যারা সাংবিধানিকভাবে ছিলেন তাদের আমলে এই ডিসিশনটা নেওয়া হয়েছিল, এবং 1972-এর যে ইন্দিরা মুজিব প্যাক্টটা হয়েছিল তাই অনুযায়ী আমরা 0 লাইন থেকে 150 গজ ভেতরে আমরা আমাদের যা সুরক্ষার ব্যবস্থা সেটা আমরা করতে পারি, তার বাইরে গিয়েও কিন্তু আমরা করতে পারি যদি পরিস্থিতি সেরকম হয়। কিন্তু এই সরকার সেগুলোকে পাল্টাবার চেষ্টা করছেন, এদের কোনো অধিকারই নেই সেটা করার, এটা সরকারই নয় তো, এরা দখলদার। এই ইউনুস যারা আছেন তারা দখলদার, এবং সেই জন্যই এইখানে প্রিন্সিপালি একটা আপনারা ভুল করছেন। আর দ্বিতীয়ত যেটা আর একটা আপনাদেরকে উল্লেখযোগ্য ঘটনা আজকে ঘটেছে সেটা বলে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার ওদের জাতীয় পাঠ্যক্রম এবং কর্মসূচি বোর্ডের NCTB বলে বোধহয়, সেইখানে বিক্ষোভ দেখিয়েছে কিসের জন্য জানেন? আদিবাসী ভাষাটা রাষ্ট্রদ্রোহ, আদিবাসী ভাষাটা ইউজ করা যাবে না, এবং সেখানে এখনো পর্যন্ত হয়তো বিক্ষোভ চলছে। সেখানে বলছেন যে আপনার এইখানে মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। আর্যতা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে আদিবাসীর যে জায়গাটা নিয়ে তিনি উল্লেখ করলেন, খুব তাৎপর্য রাখে এটা। আমি একদম সংক্ষেপে জন্টুদার থেকে বক্তব্যটা নিয়েই আমি চলে যাব শেখ মাহমুদ আলম স্যার তার কাছে। জন্টুদা, আপনি আমি আর্যবাবুর কথা ধরেই বলছি, এটা আমাদের টপিক। একাধিক সময় বাংলাদেশের একাধিক বুদ্ধিজীবী আমার বিশ্ববিদ্যালয়ে সেমিনার করতে এসে আন্তর্জাতিক আদিবাসী দিবসে এই আক্ষেপটা করেছেন, এবং ওই অধ্যাপক সাহেবও জানবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, আগে তো ছিলই না, আদিবাসী শব্দটা বাংলাদেশ সংবিধান, বাংলাদেশ কোনো সরকার মানেনি, বিকজ এই শব্দগুচ্ছগুলো ব্যবহার করলে এই আদিবাসী মানুষদের অস্তিত্ব এবং তাদের জমির অধিকার এবং অন্যান্য আন্তর্জাতিক সুবিধাগুলো দিতে হয়, মানেনি। দ্বিতীয়, সাদ্রি, সান্তালি, চাকমা, এই যে ভাষাগুলো, আমি যতদূর জানি সাদ্রি ভাষা ওখানে বাংলা অ্যালফাবেটে লিখে স্বীকৃতি দিয়েছে, সান্তালিও তাই, কিন্তু ওদের উপস্থিতি বাংলাদেশ সরকার মানেনি। এটা নিয়ে আমি আশা করি দিনের আলো স্পষ্ট করবেন অধ্যাপক সাহেব। প্রফেসর আলম বলুন। আলম সাহেব। জি, থ্যাংক ইউ। না, অ্যাকচুয়ালি এখানে কথাগুলো খুব ইমোশনাল এবং একতরফা। এজেন্ট আমার দাদা শ্রদ্ধা রেখেই বলছে, উনি বলছে যে এই সরকারের কোনো অধিকার নেই, এই সরকার না, এটা অবৈধ সরকার, বা এইসব কথাগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য না।
আমরা একটা যুদ্ধ করে একটা এই সরকার কি মানুষের ভোটে নির্বাচিত? ভোটে নির্বাচিত সরকার অনেক সময় থাকে না। অন্তর্বর্তী সরকার ছিল না, তাহলে অন্তর্বর্তী সরকার বলে বলতে হবে বারবার, তাই নয় কি? ছিল না। আমরা নির্বাচিত সরকার ছাড়া অনেক কিছুই করেছি। ওকে, আমাদের রাষ্ট্রীয় পলিসি, আমাদের নিজস্ব পলিসি চলবে স্যার। আমাদের কোনো দুঃখ নেই, সমস্যা নেই। আপনাদের ভেতরে অন্তরে কি কি চলবে কিনা চলবে, আমাদের একটাই প্রশ্নের জায়গা স্যার, বারবার বলছি। হ্যাঁ, আমার একটাই প্রশ্নের জায়গা স্যার, বারবার বলছি, ভারতের বিরুদ্ধে কেন এই ইন্ধন, ভারতের বিরুদ্ধে কেন এই ধরনের মত পোষণ? ভারতের বিরুদ্ধে কোনো কথা হয় না, ভারতের বিরুদ্ধে আমাদের যাওয়ার সুযোগও নাই, যেতেও চাই না। আমাদের সেই দুঃসাহস নাই, অথবা আমরা সেই অতটা আমি কি তাহলে পরে এটা ভুল শুনেছি? ভারত দখল করে নেবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। গণতান্ত্রিক বাংলাদেশ, আচ্ছা সবাই বলবেন, প্লিজ একজন একজন করে কথা বলতে পারেন, কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ যতক্ষণ বলছেন ততক্ষণ আপনারা অনির্বাচিত কোনো সরকারকে মানুষের নির্বাচিত কোনো শব্দ আপনি ব্যবহার করবেন না কাইন্ডলি। আমরা আমাদের রাষ্ট্র নিয়ে আমরা সুখী আছি, আমাদের সরকার নিয়ে আমরা 20 কোটি মানুষ সুখী আছি। আমাদের এটা সরকার না। আপনার দেশে যদি সংখ্যালঘুরা সুখে না থাকে, যে ছবি সামনে আসছে এইগুলোকে যখন বলা হয় যে ছোট ছোট ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, এটার মানেটা কি? স্যার ওই 20 কোটির মধ্যে কি স্যার প্লিজ একটা প্রশ্ন স্যার, একটা প্রশ্ন আপনাকে স্যার, আপনার কাছে একটা প্রশ্ন করছি, সবিনয়ে একটা প্রশ্ন করছি। আপনারা 20 কোটি যারা মানুষ ওখানে সুখী আছেন বলছেন, গন্ডগোল বলেন আপনাদের রাষ্ট্রে ঘটতেছে, আমি বলছি আপনাকে একটা প্রশ্ন করছি, আমেরিকাও করতেছে। তার মানে ওই রাষ্ট্র কোনো কালফিটকে বা কোনো ক্রিমিনালকে প্যাট্রোনাইজ করে না। না স্যার, আমি আপনাকে একটা সবিনয় প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি এইমাত্র বললেন যে 20 কোটি মানুষ আমরা এই সরকারের ইন্টারভিন গভর্নমেন্ট নিয়ে খুব সুখী আছি। তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করছি, এই যে নির্যাতনের খবর বিগত 3-4 মাস ধরে লাগাতার হামলার ঘটনা মানে হিন্দুদের ওপর, বা আমি যদি বলি সংখ্যালঘুদের উপর হয়েছে, তারা কি ওই 20 কোটি মানুষের মধ্যে পড়ে কি পড়ে না? একেবারে অযৌক্তিক। দেখেন, আমাদের কিছুদিন আগে আপনার কলকাতা টিভিতে উত্তর, না এই প্রশ্নটা উত্তর দিন, তারা কি 20 কোটি মানুষের মধ্যে পড়ে? এগুলো সব ফেক নিউজ, ফেক নিউজ। আমরা তাহলে আপনাকে আমি একটা তথ্য দিই, মুসলমানও যুদ্ধ করে, রাগারাগি হয়, মারামারি হয়। মানে সেটাও বা হবে কেন? আরে মুসলমান হিন্দু বিষয় নয়, আপনার বাংলাদেশের ওই 20 কোটি মানুষ কি আপনাদের যাদের উপর অত্যাচার হয়েছে তারা কি বাংলাদেশি আপনারা মনে করেন? আমি এই প্রশ্নটাই তো করছি। আমি সেটাই বলছি, তাহলে আমাদের জমিতে আমরা ফেন্সিং দেব, ওখানে ডাক্তারি করতে আপনাদেরকে কে যেতে বলেছে? আপনাদের ওখানে ডাক্তারি করতে কে বলেছে? আপনার বালাকোট মনে আছে? রাষ্ট্রীয় পলিসি যদি হয় তাহলে রাষ্ট্রীয় পলিসি একটা হয়। আচ্ছা, আমি আগে উত্তরটা নিয়ে নিই অধ্যাপক সাহেব থেকে। হ্যাঁ অধ্যাপক সাহেব বলুন, আপনি বলুন, আমি একটু উত্তরটা চাইছি। যে প্রশ্নটা করা হয়েছে সুনির্দিষ্ট প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। হ্যাঁ বলেন, প্রশ্নটা কি ছিল? যে প্রশ্নটা সুপ্রিয়দা আপনাকে করলেন, কি প্রশ্ন? আমরা আরেকবার বলছি, 20 কোটি মানুষ যারা সুখে শান্তিতে আছেন এবং দীর্ঘদিন ধরে লাগাতার হামলা যা ঘটনা আমরা দেখছি বাংলাদেশে, সেই সমস্ত অত্যাচারীরাও কি বাংলাদেশি বলে আপনাদের মনে হয়? হিন্দু মুসলমান ছেড়ে দিন, সেই প্রশ্নটাই করছি। শুনেন, আমি আপনাকে বলি, যুদ্ধ হয় দুই পক্ষের ভিতরে, এক পক্ষ অত্যাচারিত হবেই। যেমন আমরা, ও আচ্ছা, জুলাই আগস্টে আমরা সেই পক্ষটা কারা স্যার? প্রত্যেকটা মানুষ, এবং তারা কেউ সাফার করেছে, এখন সাফার করেছে। না আমি আপনাকে বলছি, সংখ্যালঘুদের অভিযোগ নিতে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশ পুলিশ চালু করেছে। আমরা ব্যবহার করি না, এতদিন পর হঠাৎ কেন বোধোদয়? হয় না, এখানে কোনো সংখ্যালঘু বলতে নাই। একটা কথা শুনুন, ধর্মের ভিত্তিতে যুদ্ধটা করছেন তো, আমাদের এখানে কোনো সংখ্যালঘু নাই। আচ্ছা শুনেনি অধ্যাপক সাহেবের উত্তরটা শুনে নি আগে। আর্যদা বলুন, যুদ্ধ কেন বললেন? যুদ্ধ শব্দটা কেন ইউজ করলেন? আমরা যুদ্ধ করেছি, কাদের সঙ্গে? আমাদের ছাত্ররা যুদ্ধ করেছে। একটা অন্যায় নিজের দেশের সাথে নিজেরাই লড়াই করে নিজের দেশের সাথে যুদ্ধ করেছেন, সেটা স্যার বলছেন যে যুদ্ধটা কার সাথে করেছেন? যুদ্ধ না, আমাদের ইন্ডিয়ান সাপোর্টে একটা গ্রুপের সাথে যুদ্ধ করেছি। দিস ইজ দ্য ট্রুথ। আপনি কাদের সঙ্গে যুদ্ধ করেছে ইন্ডিয়া? কি বলছেন? আমি আচ্ছা আর্যদা কিছু বলে নিচ্ছেন, তারপর আমি আসছি।
আজকে জেনারেল মানেক শ যদি না থাকতেন, আজকেও আপনাদের বাংলাদেশ স্বাধীনতা পেত না। ইন্দিরা গান্ধী এবং মানেক শ, বিশেষ করে জেনারেল মানেক শ, তিনি কেন স্যার শেখ মুজিবুর রহমান আমার কথাটা শুনেনি, যখন আমার কথাটা শুনেন, না না, শেখ মুজিবুর রহমানের মূর্তিটা যখন ভাঙা হচ্ছিল স্যার আপনি ছিলেন ওখানে, শুনেন, প্রতিবাদ করেছিলেন। তার মূর্তির ওপর যখন প্রস্রাব করা হচ্ছিল আপনি সেখানে প্রতিবাদ করেছিলেন। আপনি ইন্দিরা গান্ধী নিয়ে পরে বলবেন। আপনি বলুন, শেখ মুজিবুর রহমানের মূর্তি যখন আপনার এই মৌলবাদী দামাল ছেলেরা ভাঙছিল, তখন আপনি একজন অধ্যাপক হিসাবে সেইখানে নাগরিক হিসাবে বাংলাদেশে গিয়ে কি বিরোধিতা করেছিলেন তার? আমরা অসম্মানকে আমরা প্রশ্রয় দিই না। না, আপনি প্রতিবাদ করেছিলেন কি তাদের বিরুদ্ধে? বলবেন, এই চ্যানেলে বলবেন একটু, সেটাই জানতে চাইছি। এখনো যদি মনে হয় প্রতিবাদ করতে পারেন তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ প্রতিবাদ করেছিলেন। এবারে একটা কথা বলি, 25শে মার্চ থেকে যখন অপারেশন সার্চলাইট শুরু হয়, সেই সময় থেকে আমরা কিন্তু ভারত কিন্তু সেই সময় থেকে অপারেশনটা স্টার্ট করার পজিশনে ছিল, তার আগে থেকেও, এটা জেনে রাখবেন। যায়নি কেন জানেন? তাহলে বুঝতে সুবিধা হবে। আপনার কথাও তো আমি শুনছি স্যার, আমার কথাটা শুনে নিন, শুনে নিন। বাংলাদেশে এক এক করে প্লিজ। ওই দেখুন মুজিবুর রহমান সাহেবের মূর্তি ভাঙা হচ্ছে, এটা টিভিতে দেখাচ্ছে, দেখুন, আপনি একটু দেখুন কাইন্ডলি স্যার। আপনাদের তখন যে তিনটে জিনিস বলবো, ভাষা, জলবায়ু এবং আপনার শিক্ষা সংস্কৃতি, এর সঙ্গে পাকিস্তানের আর বাংলাদেশে কোনোদিন মিল হবে না, এবং এর পরবর্তী পর্যায়ে আমি সেগুলো ব্যাখ্যা করব। কিন্তু 25শে মার্চের আগে ইন্ডিয়া কিন্তু ঢুকতে পারতো, সেইটা দিন স্থির হয়ে গেছিল যে আমরা ঢুকিনি। জেনারেল মানেক শ সেটা ঢোকেননি। আপনাদের বন্যাতে কতজন লোক সেই সময় সাফার করেছিলেন সেটা ভাবুন। এবং প্রফেসর সাহেবের কথা শুনেনি, জানা থেকে আসছি। মুক্তিযোদ্ধাদের যে ট্রেনিংটা আপনি একটু শুনে নিন আমার কথাটা, যে ট্রেনিং বলেন না, আমরা ওটা ভালো জানি, আমরা ইতিহাসকে অস্বীকার করতে পারবেন না, এটা ইতিহাসকে আমার প্রাইম মিনিস্টার কি বলেছিলেন এর আগে, যে আমি ইন্ডিয়াকে এত বেশি দিয়েছি ইন্ডিয়া জীবনে বলতে পারবে না। এই কি দিয়েছে, কি পেয়েছেন আপনারা বলেন? দেওয়া নেওয়ার কথাটা কিন্তু ইন্ডিয়া কোনোদিন আনে না, আমরাও আনছি না। আজকে আপনি আপনারা দেওয়া নেওয়ার কথার মধ্যে হসপিটালে চলে যান, বাংলাদেশি পেশেন্টে ভর্তি, এই এসএসকে এনআরএস, হ্যাঁ এই কি বলে নিউ মার্কেটের পেছনে একটা পুরো মহল্লা তৈরি হয়ে গেছে বাংলাদেশি। ইলেকট্রিক না গেলে খেতে পাবেন না। আমার প্রফেসর সাহেব এত ভালো প্লিজ সবাইকে আমি সবাইকে অনুরোধ করব, এক সেকেন্ড প্লিজ। হ্যালো প্লিজ, ইন্ডিয়া দেন না স্যার, আমরা খাবারের জন্য আমি একটু শুনে প্লিজ। আমি একটু আনএডিটেড প্লিজ, সবাইকে অনুরোধ করব আপনারা সঙ্গে থাকুন। প্রফেসর স্যার কি বলছেন আমি একটু শুনবো নির্দিষ্টভাবে। স্যার আপনি বলুন, আপনার মনের কথা খুলে বলুন। আমি বলতে চাচ্ছি যে আপনাদের চালের দিকে আমাদের তাকানো দরকার নাই। আচ্ছা, আমরা আমাদের সৃষ্টিকর্তা রেজেক দাতা, আমরা ইয়াকানা বুদু ইয়াকানা স্তাইন এই বিশ্বাসে বিশ্বাস করি। আচ্ছা, সৃষ্টিকর্তা একজন, উনি আমাদের সৃষ্টি করেছেন, কি খাবো উনি ভালো জানেন। এই কথাটা বলছেন যে একটা মানুষ মারলে পুরো সমাজকে মারা হয়, এটাও বিশ্বাস করি। আগে আমরা এক এক করে সংখ্যালঘুর কথা বলা হয়নি। আপনাদের বাজার তৈরি করার জন্য আপনারা জোর করে মাল দেশে পাঠান, আপনারা পাঠান কেন? আরে কেউ না চায় আপনি কি? আরে শুনিনি আমি, প্লিজ শাহিন আমাকে অডিও বন্ধ করতে বাধ্য হতে হবে তাহলে, প্লিজ। আমি শুনেনি আগে, উনি যা বলছেন শুনেনি, আমরা এক এক করে উত্তর দেবো সবাই মিলে। বলুন স্যার, বলুন, মনের কথা বলুন। আমার কথা হচ্ছে, আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে তর্ক করছি, উই আর নট দ্যাট এলিজিবল পারসন। আমাদের বর্ডার নিয়ে যে ক্রাইসিস, উই হ্যাভ বর্ডার গার্ডস, বোথ কান্ট্রিজ আছে, তারা ভালো বোঝে, আমাদের ডিপ্লোম্যাটস আছে, তারা ভালো বোঝে। এইসব ইস্যু নিয়ে আমাদের কথা বলার কথা না। আমরা বলতে পারি, যেমন এখানে রাজনৈতিক বিশ্লেষণ আছেন, এখানে সাংবাদিক আছেন। সাংবাদিক একটা দেশের সারা পৃথিবীর মিরর, মানুষের ভুলগুলো দেখতে পায়, মানুষের সমস্যাগুলো দেখতে পায়, তারা সেইগুলো সুপার ওয়েতে প্রেজেন্ট করবে। কিন্তু যে ভাষায়
যেভাবে আপনারা একপক্ষভাবে একটা দেশের উপরে সামাই দিচ্ছেন, এটা সাংবাদিকতা না, এটা একটা বিশ্লেষকের কাজ। আপনি সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলছেন, আমি কিছু সাংবাদিকতার পাঠ আপনাকে দিই প্লিজ। স্যার একটা অডিও শোনাবো আপনাকে, আপনি যদি শুনতে পান তো খুব ভালো। বর্ডার গার্ড বাংলাদেশ, শুনুন না একটু প্লিজ। ম্যানমেড কোনো কিছু দরকার নাই, ম্যানমেড আপনি শুনুন না আমাকে, শুনুন। আমি একটা বক্তব্য শোনাবো, আপনি খুব ভালো করে শুনুন। বর্ডারের একজন মানুষ, তাকে বলা হচ্ছে যদি কথা না শোনেন গুলি করে দেবো। এই বক্তব্য কে রাখছে? বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। তার এখতিয়ারের মধ্যে পড়ে কি এটা? আমি জানি না। আপনার থেকে এটাই উত্তর নেব, আমার দেশের একজনকে যদি বিজিবি আমার জায়গায় ঢুকে এ ধরনের মন্তব্য রাখে, আমি আলোচনা করব না? আপনি তো একজন প্রফেসর, আপনার থেকে জানতে চাইবো না? এই শিক্ষাগত যোগ্যতা, এটাই শিক্ষাগত যোগ্যতা একজন বর্ডার গার্ড বাংলাদেশ, সে এটা বলতে পারে? আমি একটু বাইকটাও শোনাবো, আমি একটু বক্তব্যটাও শোনাবো, একটু শোনাই, শুনেন অডিওটা শোনাবো, শুনুন না, একটু শুনে নিন। আপনি শুনে নিন, আপনি উত্তর থেকে এড়িয়ে যাচ্ছেন বারবার। দুর্বল করার জন্য, ভয় দেখানোর জন্য কেউ দুর্বল করছে না স্যার, কেউ দুর্বল করছে না। আমি শোনাই একটুখানি বক্তব্যটা, আপনি শুনে নিয়ে বলুন তারপর। কন্ট্রোল করার জন্য কালকে আমরা এবং আমাদের ভারতের ফৌজ নিয়ে, বিএসএফ নিয়ে আমরা বেড়া দিব, তারপরে ওদের বাংলাদেশের বিজিবি আসি আমাদের বাধা দেয় যে আমরা হয়তো মরবো কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা তো সুখে থাকবে, এই জন্য আমরা তারবন্দি দিচ্ছি। আরো এদিকে 3 কিলোমিটার অবধি বাকি আছে। সেটা কি আজকে কাজ হবে? না, আজকে কাজ হবে না। আজকে কাজ কেন হচ্ছে না? আমাদের অ্যাঙ্গেল নাই আর তার নাই। যেদিনে তার আর ওই অ্যাঙ্গেল আসবে সেদিনে আমরা শুরু করব। নতুন করে যদি বাধা দেওয়া হয়? না, আমরা বাধা মানবো না তো। আমাদের ফৌজ আছে আর বাংলাদেশের কি আছে? বাংলাদেশের আমাদের হুমকি দিচ্ছে যে গুলি করব। আমরা বলছি যে আপনাদের যদি গুলি করার হিম্মত আছে করুন। আমাদের যখনই তোমরা বাংলাদেশ গুলি করবেন তখন কি আমাদের ভারতের লোক চুপচাপ থাকবে? আমরা পরিষ্কার বলছি যে আপনি বাংলাদেশে যেয়ে কথা বলেন, নাহলে তোদের ঠ্যাং কাইটে দিব। একদম সুস্পষ্ট বক্তব্য স্যার, শুনলেন আপনি। এবার বলুন, এটা যদি কেউ করে, আমি আপনাকে বারবার বলছি, বলুন, যে ইনসিডেন্ট নিয়ে আমি কথা বলছি, উই আর নট দ্য রাইট পিপল। ওখানে কি ঘটেছে এরকম একটা বক্তৃতা রেকর্ড করা বেরিয়েছে, আমি আর 10টা করে আপনাকে শোনাতে পারবো। আপনি তো তৈরি হয়ে আসছেন, আমি এরকম 10টা করে শোনাতে পারবো। আমি আপনাকে উদাহরণ সহ, আরে এটা আমার চ্যানেলে দাঁড়িয়ে বুম দিয়ে বাইট, এটা বাইট স্যার, আপনি বাইট মানে নিশ্চিন্তে বোঝেন। বর্ডার হোল্ড করি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ, এটা কোনো ভাইরাল ভিডিও নয়, এটা আমাদের ভিডিও। আমরা গিয়েছিলাম, কথা বলেছিলাম, আর সেখানে এই প্রত্যুত্তর। এবং এটাও বলছেন কোথাও কোথাও বাংকার বানানো হচ্ছে, কোথাও কোথাও বাংকার তৈরি হচ্ছে। কিসের জন্য? যুদ্ধ। জেনেভা কনভেনশনে যে এরিয়ার ভিতরে ফেন্সিং করার কথা, আপনারা এসে আমার সীমানায় ফেন্সিং দেবেন, আমার ভিতরে ফেন্সিং দেবেন। কে আপনাদের সীমানায় ফেন্সিং দিয়েছে? এ কি আমার সীমানায়, আমার রাজ্যে, আমার এই সীমান্ত এলাকায়, সেখানে ফেন্সিং এ বিজেপি ঢুকছে? আরে আপনি জানেনই না তাহলে পরে কোনো কিছু। কি মুশকিল ওপেন করতে পারি, আমরা ফায়ার ওপেন করতে পারি, এটা জেনে রাখবেন। যেখানে ফেন্স করেছে না, আমরা ফায়ার ওপেন করতে পারি যে কোনো মুহূর্তে। আমরা সংযম দেখিয়ে যাচ্ছি, এটা কিন্তু স্পষ্ট মাথায় জেনে নিন। আর ক্রেডিবল কাকে বলছেন আপনি? ক্রেডিবল সোর্স আপনি বলবেন, আপনি বলছেন স্টেট পলিসি নিয়ে বলছেন, আপনি গণতান্ত্রিক বাংলাদেশ, আপনার স্টেট পলিসি নিয়ে বলছেন, যেখানে অনির্বাচিত একটা সরকার, তার সেটা তো টেরর স্টেট, যেখানে জোর করে দখলদাররা থাকে। আপনি আপনার রাষ্ট্রীয় পলিসি নিয়ে বলছেন। বাংলাদেশ থেকে যিনি রয়েছেন এই মুহূর্তে, অধ্যাপক শেখ মাহমুদ আলম, তাকে যতবারই প্রশ্ন করছি সেই প্রশ্ন তিনি এড়িয়ে যাচ্ছেন। আমি জানি না, এখনো বুঝতে পারছি না স্যার। অসংখ্য গুরুত্বপূর্ণ ছবি আমরা বিশ্লেষণ করছি। হ্যাঁ স্যার, বলুন 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 বলুন, শুনেনি, বলুন। আমি একটা কথা বলে শেষ করি। বলুন। আমি উইথ ডিউ রেসপেক্ট উইথ অল দ্য পার্টিসিপেন্ট, আমি একটা কথা বলতে চাই। আমরা যে ইস্যুগুলো নিয়ে কথা বলছি, এই ইস্যুগুলো বাংলাদেশ বা ইন্ডিয়াকে ওন করে না। আমরা কয়েকজন ওন করতেছি, আপনারা ওন করতেছেন, আমি ওন করি না। এই যে আপনারা বলছেন সংখ্যালঘু, আমি ওন করি না, বাংলাদেশ ওন করে না, ইন্ডিয়া ওন করে না। কারণ ইন্ডিয়ায় 30 কোটি বাঙালি নাই, তাহলে এই বাঙালি ওখানে সংখ্যালঘু আমরা কখনো ইন্ডিয়া বলে না। ইন্ডিয়া কখনো বলে না যে বাঙালি এখানে সংখ্যালঘু, হিন্দিরা এখানে সংখ্যাগরিষ্ঠ, কখনো বলে না।
বাংলাদেশে আমাদের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ উপজাতি যারা আছে, আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা, আমরা একটা ভূখণ্ডে শান্তিতে বসবাস করি। হ্যাঁ, পারিবারিকভাবে আমাদের একে অপরের সাথে ঝগড়াঝাটি হয়, আমরা আবার মিলন নিয়ে আমরা একসাথে এক বাজার করি, একই মাঠে হাঁটি, একই স্কুলে পড়ি, একই ইউনিভার্সিটিতে পড়ি, একই রাষ্ট্রে বসবাস করি। আমাদের ভিতরে কোনো ওই সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘিষ্ঠ, এই সমস্ত মাপকাঠি আমরা মানি না। এই সমস্ত স্লোগানগুলো সকল সাংবাদিকরা ব্যবহার করে, আপনাদের ব্যবহার করা উচিত না। আপনারা এই সমস্ত সংখ্যাগুলো করে এবং এই মানুষকে উস্কানি দিয়ে মানুষকে রক্তাক্ত করার জন্য উদ্বুদ্ধ করেন আপনারা। ইট ইজ ভেরি 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 ডেঞ্জারাস জার্নালিজম, ভেরি মাচ ডেঞ্জারাস, এটা প্রোপাগান্ডা। যাক, আপনি এই যে জার্নালিজম নিয়ে এতগুলো পাঠ দিলেন স্যার, অসংখ্য গুরুত্বপূর্ণ জায়গা আপনি ধরিয়ে দিলেন আমাদেরকে। আপনার বাড়ির ভেতরে ঢুকে কোনো চোর চুরি করতে যাচ্ছে, আপনি বাধা দেবেন না, এটা গুরুত্বপূর্ণ জার্নালিজমের পার্ট একটা আপনি বললেন। আমি শিখলাম, আমি আপ্লুত হলাম স্যার, আমি আপ্লুত হলাম। আমার ঘরের ভেতর ছেড়ে দিন, আপনার ঘরের ভেতরে যদি কোনো চোর প্রবেশ করে, না না, আপনার ঘরের ভেতরে যদি কোনো চোর প্রবেশ করে, সেখানে আপনি কিচ্ছু বলবেন না, করবেন না। আমি বুঝতে পারলাম, এটা জার্নালিজমের খুব বড় একটা পার্ট বা ভূমিকা আমাকে বললেন। আমি ঝন্টুদার কাছে যাব। ঝন্টুদা, আমার আত্মীয় বাংলাদেশে থাকে, আমার আত্মীয় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আলোচনা করব না, তিনি আক্রান্ত হচ্ছেন, আমি আলোচনা করব না। আরে আজব কথা, মিউট করো, আমার 1 মিনিট সাংবাদিকতাকে শিখুন প্লিজ। বলুন। আপনি একজন অধ্যাপক, কোন বিষয় অধ্যাপক আমি জানি না, আমি এ পারের একজন অধ্যাপক। আপনার দেশের একজন অধ্যাপক বরকত সাহেব পরিষ্কার লিখে গেলেন 22 বছরের মধ্যে বাংলাদেশের পলিসির জন্য সনাতন হিন্দু সম্প্রদায়ের লোক শূন্য হয়ে যাবে, তার মধ্যে 8 বছর চলে গেছে। দ্বিতীয়, আমার কথা ছেড়ে দিন, আমার দেশের মিডিয়ার কথা ছেড়ে দিন, আপনার দেশের ঐক্য পরিষদের দেওয়া বিবৃতির ভিত্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থা বললেন ট্রাম্প 5 আগস্ট থেকে আজ অবধি এত ভয়ানক হারে ওখানে সংখ্যালঘু নিধন হয়েছে, আক্রান্ত হয়েছে, যে ব্রিটেনের পার্লামেন্ট মূল্যবান 2 ঘন্টা সময় নষ্ট করেছে। শুধু তাই নয়, ট্রাম্প যিনি আগামী প্রেসিডেন্ট, তিনি শব্দবন্ধ ব্যবহার করেছেন। আপনার সরকার এতটাই অবৈধ যে ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে আপনার সরকারকে ডাকেনি, বিএনপির প্রতিনিধিকে রেখেছে। উত্তর দিন আপনি। সুপ্রিয়দা, আমি একটা কথাই শেষ করব। এত দিন ধরে যে আলোচনাগুলো আমাদের লাগাতার বিভিন্ন নিউজ মাধ্যমে দেখাচ্ছে, আমরা একটাই বাক্য বারবার ওখানে ওঠাচ্ছে, এখানে হিন্দু নয়, মুসলমান নয়, মৌলবাদ। তো মৌলবাদ বা মৌলবাদী দেখতে বা তাদের মানসিকতা কিরম হয়, আজকে সিএন চ্যানেলকে অনেক হাত জোর করে আমার ধন্যবাদ। একদম বাংলাদেশ থেকে কারেন্ট, একদম বাংলাদেশ থেকে লাইভ আমরা মৌলবাদ এবং মৌলবাদীর চিন্তাধারা কি হতে পারে সেটা দেখতে পেলাম। আমি আর কি বলবো, যতই যেই এনার অধ্যাপক সাহেবের কথা যতই শুনছি, এখানে আমার এক অধ্যাপক বসে আছেন যিনি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলছেন, ওখানে একজন অধ্যাপক বসে আছেন যে মানে দেখছিলাম আমাদের সাংবাদিককে মানে জার্নালিজমের পাঠ পড়াচ্ছিলেন, তো উনি কোথা থেকে পড়ে এসেছেন জানি না, ওনার সেই ডিগ্রি কোনো আইএস কিংবা কোনো ওই হিজবুল মুজাহিদিনের ডিগ্রি কিনা ফেক ডিগ্রি কিনা আমি জানি না। তো যিনি যে কথাগুলো বলছেন পুরো অবান্তর কথাবার্তা, যার কোনো ভিত্তি নেই, যার কোনো নেই। চলুন প্রফেসর স্যারের উত্তর নিয়ে আর্যদার কাছে যাবো আমি। বলুন স্যার। পাগলে কিনা বলাস আমাদের দেশের ওই তো পাগল, ওই তো পাগল, অধ্যাপকের ভাষা পাগল দেখছি। দেখুন, কোন ঘটনা ঘটলে পাগল দেখছি আমরা, দরকার স্যার, পাগল দেখছি, ছাগলের মতো দাঁড়িয়ে আবার ভুলভাল কথা বলছেন। আপনাকে স্যার বলে সম্বোধন করছি, আপনাকে যতটা টলারেট করা যায় অনেক বেশি টলারেট করা হয়ে গেছে। এদের মাইন্ডসেটই এটা, আমি তো শুরুতেই বললাম এদের মাইন্ডটা পালিয়েছে। দেখুন, এই দেখুন, প্যানেল থেকে উঠেই গেলেন, অনেক টলারেট, প্যানেল থেকে চলেই গেলেন, এদের মাইন্ডসেটই এটাই যদি মেন্টালিটি হয় আন্দাজ করেছি, তাহলে পরে এই মৌলবাদী। আর্যদা বলুন, আর্যদা বলুন। ওই একটা কথাই বলবো, উনি যদি শুনতে থাকেন কোনো জায়গা থেকে বা পরে শোনেন আপনাদের এই অনুষ্ঠানের পুনঃপ্রচার, 14ই ডিসেম্বর সমস্ত বুদ্ধিজীবীদেরকে শেষ করে দেওয়া হয়েছিল 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করার আগে। তো এটার থেকে ওনাদের শিক্ষা যদি না নেওয়া হতে থাকে, আমি ওই জন্য বললাম ওনাদের মাইন্ডসেটটা কি, কাদের নির্দেশে কাদের চালিকায় কথা বলছেন। এই ডিনায়াল মোডে তারাই যায় যাদের কাছে কোনো যৌক্তিকতা থাকে না, তো তারা শিক্ষা নেননি। আর উনি অধ্যাপক কিসের আমি জানি না, তবুও তার মা অসুস্থ, আর একবার তার সুস্থতা প্রার্থনা করলাম। আর এর থেকে বলার বেশি কিছু আমার নেই এই মুহূর্তে আর কি। এনারা ঠিক যখনই দেখবেন আমি এনাদেরকে পয়েন্টে ধরতে যাই,
ঠিক সেই সময় অন্যান্য জায়গা দিয়ে ঘুরিয়ে দেন পুরো ব্যাপারটা। এছাড়া কিচ্ছু করার নেই, বিকজ এর পেছনে আইএসআইয়ের বিশাল একটা অবদান রয়েছে। এবং আমি পরবর্তী পর্যায়ে আপনাদের যে ঘটনাগুলো বলতে যাব সেগুলো মেজর ডালিম সম্বন্ধে আমি অনেক কিছু বলার আছে, অনেক কিছু আপনি ভাবতে পারবেন না উনি কি কাজ করেছেন। যাই হোক, সেগুলো পরে পরবর্তী পর্যায়ে। খুব স্বাভাবিক। মানে আমার এই আলোচনায় প্রফেসর সাহেবের কথা শুনতে শুনতে মনে পড়ে গেল, একজন আর্মি সাহেব বসছিলেন বাংলাদেশ থেকে, তিনি অভূতপূর্বভাবে বলছেন যদি বাংলাদেশ দখল করতে ভারতীয় আর্মিরা যান তাহলে সেখান থেকে ভারতীয় আর্মিরা আর বেঁচে ফিরতে পারবেন না। হাস্যকর। ঝন্টুদা, আপনার মনে থাকবে ডেফিনেটলি আপনার এই অনুষ্ঠান, মানে বেঁচে ফিরতে পারবে কিনা জানি না, তবে ভারতের আর্মি আর ফিরবে না, ওখানে যে ঘাঁটি গাড়বে এই ব্যাপারে আমি কিন্তু একদম আত্মবিশ্বাসী। তা আমি ঝন্টুদা একদম শেষের পথে, আর্যদার কথা শুনলাম, ঝন্টুদা আপনাকে দিয়ে শেষ করবো অনুষ্ঠান। কি হতে পারে আগামী সম্ভাবনা, কোন জায়গায় যাচ্ছে? দেখো, ভারতে মানে 20 তারিখের পরে কিন্তু পৃথিবীর পলিটিক্যাল জিওপলিটিক্যাল মানচিত্রে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসবে। তার ইঙ্গিতটা পাওয়া গেছে এই অবৈধ, আর্যবাবু যেটা বলেছেন যে সংবিধান, বাংলাদেশের সংবিধানে কিন্তু এই যে কেয়ারটেকিং গভর্নমেন্টের কোনো অস্তিত্ব নেই। এটা পিছন দরজা দিয়ে হাইকোর্টকে সবাই ফেলে দিয়ে প্রেশার দিয়ে বের করে নিয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অর্ডারে এটা চলছে, এটা ট্রাম্প ভালো করে জানে। তাই আন্তর্জাতিক এত বড় একটা রঙ্গমঞ্চে কিন্তু একে ডাকা হয়নি। এবং পরবর্তী দেওয়াল লিখনটা যাই হোক, এই ভদ্রলোক যে পালিয়ে যাবেন এবং সেই নিউ ইয়র্কে যে পাকিস্তানি সেনাবাহিনীর অবসরপ্রাপ্তরা যে কলোনি বানিয়েছে কাটমানিক টাকায়, জং পড়া বন্দুক টন্দুক কিনে চায়না ফাইনার থেকে, সেই জায়গায় যে ইনি বাড়ি করে থাকবেন বা অন্য কিছুও হতে পারে বাংলাদেশে এনার, এটা একদম ভবিতব্য সত্য। তবে আমার প্রশ্ন হচ্ছে, ভারত এখনো সংযত দেখিয়েছে এবং ভারতের সরকার যারাই থাক না কেন, ভারতের ফরেন পলিসিটা কিন্তু একটা প্রবাহমান ধারা, সেখানে সংযত হওয়াটাই আমাদের একমাত্র কাম্য। এই জন্য অত্যাধুনিক অস্ত্র নিয়েও আমার বিএসএফ কিন্তু লাঠি আলোয় চোরা শিকারীদের উদ্দেশ্যে একটা গুলি কেন বন্দুক তেড়ে যায়নি। এবং আমি আপনার এই কথা আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার একদম সময় নেই, তাই আমি অনুষ্ঠান শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ ঝন্টুদা, সুপ্রিয়দা, শাহিন, আর্যদা, অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো অধ্যাপক শেখ মাহমুদ আলম, যিনি রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ, বাংলাদেশ থেকে ছিলেন কিন্তু তিনি পালিয়ে গেলেন। আমি আবারও বলবো, শুভবুদ্ধির উদয় হোক। ভারত এখনো পর্যন্ত যেটা দেখাচ্ছে টলারেন্স, একটা শব্দ বন্ধ, সেটা দেখাচ্ছে। আজকে যেটা দেখাতে পারলেন না অধ্যাপক সাহেব বাংলাদেশ থেকে, তিনি বসছিলেন এবং তার কথা শুনে যেটা মনে হলো, এই যে উগ্র মৌলবাদ বা মৌলবাদীদের ইন্ধন দেওয়া, যেটা বারবার প্রয়াস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ করে যাচ্ছে, আজকে সেই কথা রিপিটেডলি, সেটাই আমরা শব্দ বন্ধ হিসেবে আমরা শুনতে পেলাম। তাই হয়তো টলারেন্স লেভেলটা তার কম ছিল, তাই উঠে চলে গেলেন শেষ পর্যন্ত বাধ্য। এটাই ভারতের দায়িত্ববোধ। তাই এখনো ভারত টলারেন্সের জায়গা থেকে দাঁড়িয়ে এই সম্পূর্ণ বিষয়গুলো নিজের আয়ত্তে কূটনৈতিক স্তর থেকে প্রচেষ্টা চালাচ্ছে যাতে ঠিক করা যায়। কিন্তু 20 তারিখ, আবারও বলে দিচ্ছি, 20 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার আগেই ইউনূস সরকার, মানে অন্তর্বর্তী সরকার, সে লাগাতার পিছু উঠতে বাধ্য হয়েছে। এর পরটা কিন্তু ভয়ঙ্কর আসতে চলেছে, নজর থাকবে সেদিকে আমাদের। আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।